যারা ডেভেলপমেন্ট করে কিংবা যারা বেসিক্যালি হচ্ছে কাজ করে এই ঘরে বসে, মানে ওয়ার্কআউট করে না কিংবা দেখা যাচ্ছে যে বাইরে বেরোয় না, তারা একটু এরকম হয় আর কি, হ্যাঁ, একটু পাগলাটে টাইপের। তো আমরা যখন একটু আসি ক্যামেরার সামনে আসলে তখন মনে হয় ওহো একটু মেকআপ টেকআপ করার দরকার, ফেয়ার এন্ড হ্যান্ডসাম মাখার দরকার আছে। তো এরকম টাইপের চিন্তা হয় তখন যখন আপনাদের সামনে আসি। তবে এনিওয়েজ, চেহারা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মন, তাই না? এই মন ভালো হলে সবকিছু ভালো, রাইট? তাই আমি চেষ্টা করছি যে আমার ভালো মন দিয়ে ভালো কিছু শেখাতে, আর আপনারা একটু ঝাঁকি টাকি দিয়ে বড়ই পড়ার মতো কিছু জ্ঞান পড়লে সেটা কুড়ায় একটু খায়েন আর কি, খায়েন বলতে গেলে কাজে লাগায় না আর কি, এটাই হচ্ছে সার্থকতা। মোটিভেশন নিয়ে কাজ নাই, আমি মোটিভেশন খুব একসময় নিতাম, মোটিভেশন নিয়ে কোনো কাজ নাই। মোটিভেশন সাময়িক আপনাকে হয়তো বা কিউরিং করে, বাট মোটিভেশনের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কাজে লাগাতে হবে। তো আমি একদম টু দা পয়েন্টে চলে যাচ্ছি সরাসরি। ওয়েলকাম মোস্তাফিজুরের ক্লাসে, আমি আছি উদ্যোক্তায়ন থেকে। আমাদের কিন্তু আজকে দ্বিতীয় ক্লাস, আর আজকের এই দ্বিতীয় ক্লাসে আমরা মূলত ওয়েবসাইট চিনবো কিভাবে। এই যে আমি প্রথম দিন বলছিলাম আপনাদের বাটপার হতে হবে, চোর হতে হবে, তাই না? মানে বাটপারদেরকে ধরার জন্য, চোরদেরকে ধরার জন্য বলেছিলাম অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটের ব্যাপারগুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করব। মানে কিভাবে বুঝবো একটা ওয়েবসাইট ভালো কি খারাপ, এরকম বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমি আমি ভেরি সরি যে আমি আজকে স্লাইড তৈরি করতে পারি না, তবে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট শেয়ার করব আপনাদের। আমি সবসময় চেষ্টা করব যে আপনাদের হ্যান্ড নোট দিতে, রাইট? সো গত ক্লাসের আপনারা যা যা শিখেছেন বলেছেন সেটার হ্যান্ড নোট তৈরি হচ্ছে। আমি খুবই লেজি মানে এই ব্যাপারে, লেখালেখির ব্যাপারে। তবে যেহেতু ভিডিওটা পরের দিনই শেয়ার করে দিয়েছি, আর আমাদের এখানে সোনিয়া সালমানের মতো খুব গুণী একজন মানুষ আছেন যিনি খুব দ্রুত হ্যান্ড নোট তৈরি করতে পারেন, এবং ওনার সহযোগিতা নিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের হ্যান্ড নোট তৈরি করি। এবং তার জন্য একটু ক্ল্যাপিং, আমাদের আসলে খুবই গুণবতী একটা মানুষ আর্টিকেল রাইটিং এর জন্য। তো সোনিয়া সালমানকে ওয়েলকাম, আর এখানে যারা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করছে বলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে, চলেন আমরা হচ্ছে কমেন্ট ওপেন করে ফেলি। প্যাকর প্যাকর অনেক করছি, তাই না? এই সমস্ত ভূমিকা টুমিকা না নেই, বা সরাসরি ক্লাসের বিষয়বস্তুগুলো আলোচনা করি। ওয়েবসাইট, ফাইন। সো আমরা একটা ডকুমেন্ট রেডি করতেছিলাম, আর মানে আমাদের কন্টেন্ট তৈরি করার জন্য ডকুমেন্ট আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা একটু দেখতে পান। দেখেন, মোবাইলটাকে হচ্ছে আপনি চাইলে যেটা করতে পারেন, যেহেতু আমরা বেসিক্যালি হচ্ছে পিসি থেকে নিচ্ছি, রোটেশন অন করে মোবাইলটাকে আড়াআড়ি ভাবে নেন। হুম। তাহলে হবে কি যে আপনার স্ক্রিনটা আড়াআড়ি হয়ে গেলে আপনি দেখতে ভালো, মানে আপনার আপনার কমফোর্ট ফিল করবেন। আমরা অনেক সময় রোটেশন অন করে মোবাইলটা কাট করে দেখি না, এরকমই আর কি ব্যাপারটা। আপনি আগে রোটেশন লক করা থাকে সেটা আনলক করবেন উপর থেকে টান দিয়ে, তারপরে হচ্ছে আপনি জাস্ট মোবাইলটাকে পাতাল ভাবে ধরবেন। তাহলে হবে কি যে আপনি এই স্ক্রিনটা দেখতে সুবিধা হবে আপনার জন্য, রাইট? সো দেখেন এখানে আমি অলরেডি কি করছি বলেন তো, একটা ডকুমেন্ট শেয়ার করছি। ডকুমেন্টটা নিশ্চয়ই খুব ছোট ডকুমেন্ট, রাইট? সো আমরা একটু বড় করে দিই, মানে এটা একটু বড় করে দিই যাতে করে আপনাদের দেখতে একটু সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। 48 করে দিলাম। আচ্ছা আরেকটু ছোট করি, বড় হয়ে গেছে। ওকে, সো এইটা এইটা এটা এটা এখান থেকে শুরু আর কি, হ্যাঁ। ছোট, একটু ছোট, একটু ছোট, একটু ছোট, একটু ছোট। ওকে ফাইন, সুন্দর। আচ্ছা আমি আমাদের এখানে একটা স্ক্রিপ্ট লিখতেছিলাম, মানে যদিও এটা কালকে রেকর্ড করা হয়েছে, মানে আমরা আমি আমি খুব কম সময় স্ক্রিপ্ট দেখে দেখে ভিডিও রেকর্ড করি। এই যে যা কিছু আছে সবকিছু আমার মুখে মাথায় আছে, আমি কোনো কিছু দেখে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, মানে কথা আটকায় যায়। তারপরেও আমার অফিস স্টাফরা বলছে স্যার স্ক্রিপ্ট দেখে করলে ভালো হয়, তো ওরা স্ক্রিপ্ট লিখে দিছে। যাই হোক, আমাদের একটা সার্ভিস লঞ্চ করতে যাচ্ছি। সার্ভিসটার ভেতরে যা থাকছে সেটা আমরা একটু বর্ণনা শুনবো এবং ওয়েবসাইট চেনার চেষ্টা করবো যে বেসিক্যালি এই জিনিসগুলো কি। আপনার আমার স্ক্রিন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। তো বর্ণনার ভিতরে প্রথমেই যেটা দেওয়া আছে সেটা সুপার ফাস্ট লোডিং স্পিড হতে হবে। তো সুপার ফাস্ট লোডিং স্পিড কি, ধর আমরা এখন দেওয়ালের সাথে মাথা বাড়ি দিয়ে স্মৃতিশক্তি আমার নষ্ট হয়ে গেছে ধরার কথার কথা। এখন আমি এই যে আমার 13-14 বছরের যে ক্যারিয়ার লাইফ, এটা আমার জিরো। এখন আপনাদের কাতারে আমি, মানে যদিও আমি ওই স্মৃতি থাকার পরেও আপনাদের কাতারে আমি এখনো শিখছি। আমি এমন কোনো মানে হইতৈষী ব্যক্তি হয়ে যায়নি, মহাজ্ঞানী পণ্ডিত হয়ে যায়নি, আমি সাধারণ মানুষ। তবে আমি একটু চেষ্টা করি যে আপনাদের দৃষ্টিতে দেখার। তো সুপারফাস্ট লোডিং বলতে আপনি যখন কোনো ওয়েবসাইটে যান কিংবা কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, যদিও এটা খুবই কম করেন কারণ আমরা খুব বেশি ওয়েবসাইটে যাই না, আমরা কয়েকটা ওয়েবসাইটে যাই। কি কি ওয়েবসাইটে যাই? ইউটিউবে যাই, অ্যাপই আছে, অ্যাপটা ওপেন করি, আসলে ওয়েবসাইট কি না ওইটা তো আমরা চিনি না।
আবার ফেসবুকের অ্যাপ আছে, ফেসবুকে যাই, মেসেঞ্জারে যাই, হোয়াটসঅ্যাপে যাই, এরকমই জাস্ট কয়েকটা, হয়তো বা সর্বোচ্চ আপনি প্রথম আলোতে গেলেন একটু নিউজ টিউজ পড়ার জন্য, কিংবা যুগান্তরে গেলেন, কিংবা অন্যান্য সাইটে, গুটি কয়েক। কিন্তু খুব বেশি ওয়েবসাইটে তো আপনারা যান না, তার মানে ওইটা ব্যবহার করার প্রয়োজন এখন পর্যন্ত আপনার হয় নাই। কিন্তু কোনো সময় যদি দেখেন যে অর্ডার করতে ক্লিক করেন, ওখানে ক্লিক করে কি আপনি গোল গোল ঘুরতেছে এরকম সাইটে থাকতে চাইবেন, না ব্যাক বাটনে চেপে আপনি চলে আসবেন? সবার উত্তর একটাই হবে যে স্যার 1 সেকেন্ড 2 সেকেন্ড লেট হলেই আমরা বের হয়ে চলে আসি, কারণ লোডই তো হচ্ছে না, আমার তো ভালো লাগে না। মানে আগেকার মানুষ ক্লিক করে 5 মিনিট বসে থাকতে হতো, মানে আমরাই করেছি এরকম কাজ, ক্লিক করে গোল গোল ঘুরতো, লোড হতো সব, তারপরে ওই সবকিছু দেখতে পাইতাম। কিন্তু এখন কয়েক মিলি সেকেন্ড দেরি হলেই মানুষ অধৈর্য হয়ে যায়, ঠিক আছে কেন লোড হতে দেরি হবে? তার মানে আপনি যে সাইটই বানান না কেন, সেটা ই কমার্স হতে পারে, বিজনেসের হতে পারে, যে কোনো সাইট হতে পারে, সেই সাইটটা অবশ্যই যেটা হতে হবে সেটা হলো যে আপনার সুপার ফাস্ট লোড হতে হবে, ক্লিক করা মাত্রই লোড হবে, ব্যাপারটা এরকম আর কি। এই জিনিসটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। তো এইটা কি দেখতে হয়, এটা চেক করতে হয় কি, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, এটা চেক করতে হয় যে দুইটা জিনিস এখানে ডিপেন্ড করে। একটা হচ্ছে হোস্টিং, অবভিয়াসলি, যে আপনি কি ধরনের হোস্টিং ব্যবহার করছেন। আপনি কি জানেন যে ধরেন হচ্ছে আমরা নর্মালি আগে কম্পিউটার কি ব্যবহার করতাম, হার্ড ডিস্ক ব্যবহার করতাম, তাই না? এখন হার্ড ডিস্কের পরে আসলো কি, হার্ড ডিস্কের পরে আসলো হচ্ছে প্রথমে ফ্লপি আসছে, তারপরে হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে আপনার এখন এসএসডি আসছে। এসএসডি আসার পরে আবার আসছে এনভিএমই, এগুলো হচ্ছে মেমোরি টাইপ। এই যে আপনার মোবাইলের ভিতরে যে মেমোরি কার্ড ঢুকে ওটাকে এসডি কার্ড বলে, মানে কার্ডের টাইপ, মেমোরির টাইপ, ওইটার মেমোরিটা কেমন হবে এটা। সেক্ষেত্রে আমরা হার্ড ডিস্কটা একটু বড়, ওর ভিতর ডিস্ক থাকে, এটা গোল গোল ঘুরে। আর যেটা এনভিএমই সেটা হচ্ছে ছোট এবং খুবই দ্রুত লোড হয় আর কি, মানে দ্রুত কোনো কিছু ফাইল কপি হয়। তো যারা একটু এক্সপার্ট আছেন তারা হয়তো আমার কথা বুঝতে পারছেন, আর যারা একেবারেই কম্পিউটার সম্পর্কে জ্ঞান নাই তারা শুধু এইটুকু মনে রাখেন, হার্ড ডিস্কের তুলনায় এসএসডি ফাস্ট, এসএসডি তুলনায় এনভিএমই ফাস্ট। মানে এগুলো মেমোরি, সবই মেমোরি, কিন্তু এগুলো ফাস্ট, মানে দ্রুত লোড হবে। তো এখন আপনি হোস্টিং নিচ্ছেন যখন, তখন আপনার যে হার্ড ডিস্ক মেমোরি সেটা কি টাইপ, এটা অবশ্যই জেনে নেবেন। এনভিএমই হলে তো ভালো, এসএসডি হলেও চালানো যাবে, কিন্তু হার্ড ড্রাইভ হলে সমস্যা আছে। অনেক সময় দেশি কোম্পানি ভালো না বিদেশি কোম্পানি ভালো এরকম ভাবেন আপনারা, এটা দরকার নাই ভাবার। বরঞ্চ যদি আপনার অডিয়েন্স যদি বাংলাদেশ হয়ে থাকে, মানে আপনার ক্রেতা সবাই যদি বাংলাদেশের মধ্যেই হয়ে থাকে, তাহলে বাইরে দেশের হোস্টিং নেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না। বাংলাদেশেই ট্রাস্টেড কোনো ওয়েবসাইট, যে সমস্ত সাইটে হোস্টিং বিক্রি করে, তাদের কাছ থেকে এই 2-3টা জিনিস দেখে নেবেন। নাম্বার 1, সেটার মেমোরি কেমন। নাম্বার 2, সেটার হচ্ছে বিডিআইএক্স সাপোর্টেড কিনা। মানে বিডিআইএক্স মানে আপনারা যারা ওয়াইফাই চালান তাদের একটা সার্ভার থাকে না, ওই যে বলে না যে এখানে মুভি টুভি দেখা যায় ভালো, তো এরকম দেখবেন ওই সাইটে গেলে খুব ফাস্ট লোড হয় সবকিছু, মানে মুভিটা প্লে হয়ে যায়। যেখানে অন্যান্য সাইট থেকে ডাউনলোড করতে অনেক সময় লাগে, সেখানে মুভিটা ডাউনলোড করতেও সময় লাগে না, আবার প্লে হয়ে যায়, মুভিটা ওখান থেকেই দেখে নেন। তার মানে বিডিআইএক্স কানেক্টিভিটি থাকতে হবে। আমি জটিল কোনো টেকনিক্যাল কথার দিকে যাব না, শুধুমাত্র এইটুকু জেনে রাখবেন যে মেমোরি টাইপ কেমন হবে, হোস্টিং নিব তো কেমন নিব, এই বিষয়টা নয় বিস্তর আলোচনা আছে, হোস্টিং নিয়ে একদিন ক্লাস নেওয়া যেতে পারে। তবে আপাতত শুধু এইটুকু মনে রাখবেন, আমাদের ইকিআর হোস্ট আছে, ikiarhost.com, এই ইকিআর হোস্টে আপনারা চাইলে হোস্টিং নিতে পারেন। সেটা কি আমি একটু দেখাই দিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন, যারা একেবারে টেকনিক্যালি আনাড়ি, মানে টেকনিক্যালি হয়তো বা আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আমি হোস্টিং টোস্টিং নিব, এই সমস্ত বিষয়গুলো আমি ইনশাল্লাহ আপনাকে এখন দেখাই দিচ্ছি। যেমন প্রথমে চলে যাবেন ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর ikiarhost.com, বানানটা আমি বলে দিচ্ছি, ICAREHOST। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমার কোম্পানিটাই একটু রিকমেন্ড করবো, এটাই স্বাভাবিক। আরো বাংলাদেশে আমার প্রতিদ্বন্দ্বী কিংবা আমার প্রতিযোগী আছে, তারাও সার্ভিস দিচ্ছে ভালো, আমিও দিচ্ছি তাদের ভিড়ে। যদি আপনি আমার প্রতি বিশ্বাস অর্জন করেন আপনার, যে ঠিক আছে এই লোকটা আর যাই হোক ধোকা দিতে পারে না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আর আমাদের ক্যান্সেল এনি টাইম পলিসি আছে, তার মানে আপনি আমাদের সার্ভিস যদি ভালো না লাগে যে কোনো সময় আপনি ক্যান্সেল করতে পারেন এবং রিফান্ডের জন্য আবেদন করতে পারেন, এই সুবিধাটা আমাদের আছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন, আমি অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইট আমরা সুরক্ষিত রাখি আপনার তথ্যকে, এরকম একটা ওয়েবসাইট আছে। এখানে প্যাকেজ সমূহের ভেতরে ওয়েবসাইট ওয়েব হোস্টিং বলে অপশন রয়েছে, আমাদের ওয়েব হোস্টিং এর ভিতরে যাবেন, যাওয়ার পর দেখবেন যে যাত্রা প্যাকেজ 1000 টাকা দিয়ে শুরু, তার মানে 1 GB এসএসডি ডিস্ক স্পেস। আবার গতিশীল 1600 টাকা 2 GB, প্রগতি 5 GB। এখন প্রশ্ন হতে পারে যে আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বানান তাহলে কত জিবি হোস্টিং এর দরকার হবে আপনার। তো আমি আপনাদের রিকমেন্ড করি যে একটা ই কমার্স সাইটে রিসোর্স লাগে বেশি, 1 GB 2 GB নিয়েন না, নিলে 5 GB নেন, তাহলে হবে কি যে আপনার সাইটটা একটু স্মুথ থাকবে। মানে আপনার থাকবে বললাম কেন, থাকবে অ্যাকচুয়ালি, মানে স্লিপ অফ টাঙ্ক, থাকবে স্মুথ,
তাহলে হচ্ছে কি যে আপনি সাইটটা যেমন স্মুথ পাবেন এবং আপনার মেমোরিটাও ভালো থাকবে, সেই ক্ষেত্রে আপনার ই কমার্সটা লোড হবে ভালো। তাই যদি যারা ই কমার্স সাইট বানাবেন বলে মনস্থির করছেন, তারা এই যে 3200 টাকা দেখতেছেন না, এটা বাৎসরিক চার্জ। তার মানে প্রত্যেক বছর এই 3200 টাকা আপনাকে রিনিউ করতে হবে, নবায়ন করতে হবে। বছর শেষ হবে 3200 টাকা আপনাকে দিতে হবে। তো এইভাবে আপনি হোস্টিং নিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি হোস্টিং নেওয়ার পর অনেক সময় দেখা যায় যে হোস্টিং স্লো হয়ে যায়, হোস্টিং হচ্ছে, শুধু হোস্টিং কেন, একটা ল্যাপটপ কম্পিউটার কেনার পরেও তো 2 দিন পর মানে একটু স্লো কাজ করে, তাই না? তখন আমরা উইন্ডোজ দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে হোস্টিংও কি এরকম করে? হ্যাঁ করে। যদি আপনি প্রপার মেনটেনেন্স করতে না পারেন, একটা সাইট বানাইছেন ফালাই রাখছেন, তাহলে তো আপনার স্লো হবেই। এটার মেনটেনেন্স আছে, এটার ক্যাশিং আছে, এটার সাইটটা কিভাবে আরো ফাস্ট করা যায় সেই ব্যাপার আছে। সেই বিষয়টা না করে যদি শুধু হোস্টিং এর উপর নির্ভর করে থাকেন, তাহলে কিন্তু সাইট ফাস্ট থাকবে না। শুধু সাইট বানাই ফালাই রাখলে হবে না, সেটা মেনটেনেন্স করতে হবে। আচ্ছা, তাহলে 3200 টাকা একটু হিসাবের মধ্যে রাখেন। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, 3200 টাকা আর আপনার ডোমেইন কিনতে কম বেশি 1400 টাকা খরচ হবে। তাহলে আমাদের কত টাকা হচ্ছে? 1400 প্লাস 3200। যদি আপনি একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে 4600 টাকা খরচ হবে প্রাথমিকভাবে ডোমিন হোস্টিং কেনার জন্য। এখন প্রশ্ন হতে পারে, স্যার অনেকেই তো 1200-1500 টাকায় ডোমিন সহ হোস্টিং সব আনলিমিটেড এরকম দিয়ে দেয়, তো এই জিনিসটা আসলে কতটুকু সেফ, কিংবা কেনা উচিত হবে কিনা? কিনতে পারেন এক্সপেরিমেন্ট করার জন্য, কিনতে পারেন। আপনি একটু টেস্ট ড্রাইভ দিতে চাচ্ছেন, এখনই আপনি ফুল ফ্রেজে মানে মানে সব আদা জল খেয়ে মানে ঘাড়ে গামছা তার মানে কোমরে বেঁধে নামতে চাচ্ছেন, এরকম হলে নেওয়ার দরকার নাই। আর যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান, ঠিক আছে আমি তো নতুন, একটু দেখি না কি হয়, এরকম টাইপের যদি হন, তাহলে আপনি খরচ বাঁচিয়ে ওই সমস্ত হোস্টিং নিতে পারেন। তাতে করে হবে কি, এক্সপেরিমেন্টাল হতে পারে। অনেক হোস্টিং এর সমস্যাটা হচ্ছে তারা অ্যাক্সেস দেয় না। আপনি যে নামে রেজিস্ট্রেশন করলেন, সেই ডোমিনটা আপনি হাতছাড়া করে ফেলতে পারেন, হতে পারে সে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছে না, কিংবা ওই যে অল্প টাকায় যে আপনাকে সার্ভিসটা দিয়েছে সে তো আর আপনাকে সাপোর্ট দিবে না, রাইট? তো আমরা যে টাকাটা ধরি, সেই টাকার ভেতরে সাপোর্ট সিস্টেমও থাকে। এই যে আপনি আমাকে ফোন দিবেন, মোস্তাফিজ ভাই আমার তো এই সমস্যা ওই সমস্যা, এগুলো যদি আপনি না দিয়ে কম খরচে মুচমুচে ভাজা কোনটা সেটা যদি খুঁজতে যান, তাহলে আপনি বিড়ম্বনায় পড়বেন, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে খরচটা, সেটা হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা খরচ হবে প্রত্যেক বছরে। এটা আপনি আগে থেকে ক্যালকুলেট করে নেবেন যে আমি যদি একটা ই কমার্স সাইট বানাই, তাহলে 4 থেকে 5 হাজার টাকা মিনিমাম খরচ হবে। এখন আমি যদি বুস্টিং করি, তাহলে লাখ লাখ যদি ভিজিটর এখানে ঢুকাই, তাহলে খরচ প্রত্যেক মাসেই 4-5 হাজার টাকা হবে। এটা ডিপেন্ড করে যে আপনি কেমন পরিমাণ স্কেলিং করছেন। আপনার যদি মাসে লাখ টাকা খরচ হয়, তাহলে 4-5 হাজার টাকা হোস্টিং এর পিছনে খরচ করতে তো আপনার কোনো আপত্তি থাকবে না। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে বেশি খরচ করার দরকার নাই। ডোমিন হোস্টিং এ 4 থেকে 5 হাজার টাকা খরচ করলে আপনি একটা ভালো মানের হোস্টিং পাবেন। তো আমরা আলোচনা করতেছিলাম যে প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে সুপার ফাস্ট স্পিড থাকতে হবে। এবং আমি কি কি দেখে নিতে বলেছি, আমি দেখে নিতে বলেছি সেটা কি হচ্ছে আপনার এসএসডি কিনা, এনভিএমই কিনা, কিংবা বিডিআইএক্স কানেক্টিভিটি আছে কিনা, তারপরে হচ্ছে আপনার ব্যান্ডউইথ কেমন। এই যে যেমন দেখেন এখানে 5 জিবিতে প্রায় 250 জিবি, কাছাকাছি 220 জিবি ব্যান্ডউইথ আছে। ব্যান্ডউইথটা হচ্ছে যে স্টোরেজ ধরেন আপনার মোটামুটি 5 জিবি, কিন্তু রাস্তা রেখেছেন ছোট, আর মানুষ ঢুকতে যাচ্ছে অনেক। ধরেন 3টা ট্রাক একসাথে ঢুকবে, পাশাপাশি 2টা ট্রাকই যেতে পারে, এই রাস্তার প্রশস্ততাই হচ্ছে ব্যান্ডউইথ। তো 250 জিবি মানে কম বেশি আপনার প্রত্যেক মাসে প্রায় 30-40 হাজার ভিজিটর ঢুকবে, এটাতে কোনো প্রবলেম নাই। এটা শেয়ার হোস্টিং, এটা মাথায় রাখতে হবে। এই যে আপনি বছর শেষে 3200 টাকা দিচ্ছেন, এটা একটা শেয়ার হোস্টিং। তো সেই ক্ষেত্রে এটা লিমিটেশন আছে। এখন শেয়ার হোস্টিং কি, ভিপিএস কি, এগুলো আলোচনা করব অন্য সময়। যদি আপনাদের আগ্রহ থাকে হোস্টিং এর ব্যাপারটা নিয়ে আমরা আরো আলোচনা করব, কারণ এই জিনিসটা খুবই জরুরি। যে জায়গাতে আপনার সাইটে সকল তথ্য রাখছেন, যে হোস্টিং মেমোরিতে আপনার সকল ডাটাগুলো সংরক্ষণ থাকছে, সেইকাল ব্যাকআপ আছে কিনা, সেটা মান্থলি ব্যাকআপ দেয় কিনা, ডেইলি ব্যাকআপ দেয় কিনা, আপনার সাইটে যদি হ্যাকিং হয়ে যায় তারা সিকিউরিটি দিবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে। যদি না জানেন, হুজুগে কোনো কিছু নিয়ে তারপরে আর কারখালু কারখালু করে চিল্লায়েন না। আমি মোস্তাফিজুর বলে রাখলাম 5টা বিষয় দেখে নিবেন। নাম্বার 1, সেটার ব্যান্ডউইথ ভালো কিনা। নাম্বার 2, এসএসডি কিনা। নাম্বার 3, তারা কি হচ্ছে এসএসএল ফ্রি দিচ্ছে কিনা, এই যে এসএসএল যে সার্টিফিকেট সেটা ফ্রি দিচ্ছে কিনা। তারপরে নাম্বার 4, সেটা হচ্ছে যে তারা প্রতিদিনের ব্যাকআপ দিচ্ছে কিনা, যে আমার ডেইলি ব্যাকআপ লাগবে, আজকে যা হয়েছে সেটার ব্যাকআপ অটোমেটিক হতে হবে। আর নাম্বার 5, সাপোর্ট কেমন তাদের, মানে তারা যে কানেক্ট করার যে ব্যাপারটা, সেই কানেক্ট করতে পাচ্ছেন কিনা, কিংবা সাপোর্ট পাচ্ছেন কিনা, ইমার্জেন্সিতে আপনি তাদের সাপোর্ট পাবেন কিনা। এই 5টা বিষয় যদি আপনি নিশ্চিত না হন, তাহলে কিন্তু আপনি পরবর্তী সময় পস্তাবেন। তাহলে 1 নাম্বার চলে গেল। এবার 2 নাম্বারের বিষয়টা চলেন আলোচনা করি। সহজ অর্ডার সিস্টেম, এটার মানে কি? সহজ অর্ডার সিস্টেম মানে হচ্ছে, ফর এক্সাম্পল আমরা গতকালকে একটা সাইট ডেভেলপ করছি, এখনো এটা রানিং চলতেছে, মানে কাজ চলতেছে। ধরেন একটা সাইটে আসছি, AIFashionBD.com। তো এখন
এই যে একটা ট্রাউজার বিক্রি করতেছে, যদিও এখনো তার ট্রাউজারের ছবি এখনো আপলোড হয়নি, এটা ফ্যাব্রি লাইফের ডেমো ছবি দিয়ে দেখানো হয়েছে তাকে, মানে এখন এটা হ্যান্ড ওভার করা হয়নি। তো সহজ অর্ডার সিস্টেম মানে ধরেন ব্লু কালার ট্রাউজার ট্রিপল কোড, এটা কোড যাই হোক, এখনই কিনুনে ক্লিক করলো, সে তার সাইজটা নির্ধারণ করলো যে আমি এক্সেল সাইজে নিব, নাম ঠিকানা দিনের জায়গাতে ক্লিক করলো, এই জায়গাতে তার নাম ঠিকানা অন্যান্য তথ্য দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলো, যে ধরেন আমি এখানে সবকিছু দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে গোটা শিপিং হচ্ছে সারা বাংলাদেশ 120 টাকা, সব মিলাই এত টাকা হয়েছে। তো এইটা তো দুইটা আরো যুক্ত হয়ে গেছে, আগে যেহেতু যুক্ত করছিলাম আরো একটা আমি এটা রিমুভ করে দিই। যেমন আমি একটা 400 টাকা, তার সাথে 120 টাকা যোগ হয়ে 520 টাকা হলো, জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলাম, দেখেন হয়ে গেল। মানে 3টা ক্লিক দেওয়া লাগলো আমার টোটাল। যেমন দেখেন আপনার অর্ডারের জন্য ধন্যবাদ, অতি শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবেন, হোয়াটসঅ্যাপে যুক্ত হন অথবা ফেসবুক ফলো করুন। তার মানে এই যে আমি 3টা ধাপে সহজে যে অর্ডার করতে পারলাম, এটাকেই আমরা বলছি ইজি অর্ডার সিস্টেম। একটা কাস্টমার, বিশেষ করে আপনি যতই ডিজিটাল বাংলাদেশ বলেন না কেন, এখনো আমরা অনেক কিছু বুঝি না। এটা গ্রামের মানুষ হতে পারে, মফস্বলের মানুষ হতে পারে, এমনকি শহরের মানুষ, এই যে কার্ড চেক আউট, তারপরে হচ্ছে এই যে অর্ডার, এই সমস্ত বিষয় ভালো করে বোঝে না, ওয়েবসাইট বোঝে না। এখন তাকে যদি না বুঝে, এখন সে যদি ক্লিক করে যদি বিভ্রান্ত হয়ে যায়, ল্যান্ডিং পেজে এত তথ্য আছে, সে নিচে নামলোই না, আপনার অর্ডারই তো হবে না। মানে ওয়েবসাইটে এমন তথ্য দিয়ে ভরাই রাখছেন, কিন্তু সে অর্ডার সিস্টেমটা বুঝতে পারছে না। এই যে বোঝার যে ব্যাপারটা, এই যাত্রাটাকে, এই জার্নিটাকে কাস্টমারের সহজ করে দিতে হবে, তাহলে না সে অর্ডার করতে পারবে। আর এই যে ডাটাটা সে ইনপুট করলো, এই ডাটাটা ইনপুট করার সঙ্গে সঙ্গে আপনার যে ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে আপনি আছেন, যেমন দেখেন আমি এটা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে দেখাচ্ছি, অর্ডারের ভিতরে দেখুন, এই যে দেখেন সজীব নামের একজন, এই যে 1 মিনিট আগেই অর্ডারটা করেছে, এখানে ক্লিক করে জাস্ট তার তথ্যটা আমি দেখে নিতে পারছি। তার মানে অর্ডার প্রসেসটাও সহজ, আবার দেখে নেওয়ার প্রসেসটাও সহজ। এমনকি এই যে অর্ডারটা করলো, একটা কাস্টমারের কাছে নাম্বারের মেসেজ চলে যাবে, আর একটা যে অ্যাডমিন মানে যিনি বিক্রি করছে তার মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে অমুক জন অর্ডার করেছে। আপনি রাত 12টার সময় ঘুমাচ্ছেন, আপনি তো সবসময় ওয়েবসাইট নিয়ে বসে থাকবেন না, তো আপনার মোবাইলে যদি একটা মেসেজ আসে, সেটার বিনিময়ে যদি 50 পয়সা খরচও হয়, তাও তো আপনার বেনিফিট, তাই না? 50 পয়সার বিনিময়ে আপনি দেখতে পাইলেন যে একজন অর্ডার করছে, সঙ্গে সঙ্গে তাকে একটা ফিডব্যাক দিয়ে দেন, আর এটা মানুষ খুব পছন্দ করে। কেউ অর্ডার দিয়ে বসে থাকলো তাহলে তো হইলো না, অর্ডার দেওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে একটা কল দিয়ে দেন, স্যার মাত্রই আপনি কল দিলেন, আমি অমুক এআই ফ্যাশন থেকে বলছিলাম, আপনার অর্ডারটা কি আমি কনফার্ম করবো? আপনি ঠিকানা হিসাবে দিয়েছেন যে হচ্ছে হিজিবিজি দিয়েছেন, মানে আপনি যে তথ্য দিয়েছেন বিলিং অ্যাড্রেসটা হিজিবিজি, মানে জাস্ট আপনি টাইপ করছেন, আসলে কি আপনি অর্ডার করতে চাচ্ছেন? যদি চান তাহলে একটু কাইন্ডলি আমাকে বলবেন ঠিকানাটা কি। আপনি ফট করে এডিট বাটনে ক্লিক করে তার তথ্যগুলোও চাইলে এডিট করে নিতে পারলেন। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপনি একটা জাস্ট নোটিফিকেশনের জন্য পাইলেন। এই যে এসএমএস ইন্টিগ্রেশন করাটা, এটা অনেকেই বুঝে না, খালি বুঝে যে ওয়েবসাইটের এই যে সমস্যার সমাধান দেওয়া, একটা পুরো ফ্লো তৈরি করা, মানে মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তার কেনার জার্নিটাকে সহজ করাটাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ডিজাইন কেমন, ওয়েবসাইট দেখতে কেমন, ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট, কতটা প্রোডাক্ট আছে, ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হইতেছে যে আপনি যা করতে চান সেই করার ব্যাপারটা সহজ কিনা, সেই বিষয়টা হচ্ছে কতটা ইজি, এবং গ্রাহকের সাথে আপনার সম্পর্কটা ভালোভাবে যুক্ত হচ্ছে কিনা, এইটাই আপনাকে দেখার বিষয়। ওকে, সো তাহলে আমি দ্বিতীয় নম্বর পয়েন্টটা খুব সহজে বুঝাই দিলাম। সহজে অর্ডার সিস্টেম থাকতে হবে, তা না হলে কিন্তু অ্যাকচুয়ালি কি আপনার ওয়েবসাইটটা খুব বেশি কার্যকরী হবে না। দেখবেন ওয়েবসাইটের পিছনে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন, ওই যে 2000-5000 টাকার ওয়েবসাইট বানাইছেন, কিন্তু ফাংশনাল কাজ করতেছে না ভালো। আবার কাজ করলেও ছোট ছোট স্টেপ গুলো মিস হওয়ার কারণে আপনি অর্ডারটা ভালো করে প্লেস করতে পারছেন না। দিন শেষে আপনার মনে হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করা আপনার জন্য ভুল হয়েছে, এবং ওয়েবসাইটটা তৈরি করা আসলেই একটা খরচ, আপনি শুধুমাত্র পানিতে খরচ করেছেন। এই ব্যাপারটা যেন না হয়, সেজন্য আমি প্রত্যেকটা পয়েন্টে বিস্তারিত বলবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। কুরিয়ার সার্ভিসের সাথে কানেকশন। কুরিয়ার সার্ভিসের সাথে কানেকশন বলতে আমি কি বোঝাচ্ছি, যে অর্ডারটা কিছুক্ষণ আগে হলো সেই তথ্যটা তো দিল সে কাস্টমার, রাইট? সো আপনিও কিছুটা কারেকশন করে নিলেন, ভালো করে বলে নিলেন যে স্যার আপনি যে শুধুমাত্র দিয়েছেন আপনার উপজেলা জেলার নাম, আপনি এক্স্যাক্টলি যদি আপনার হাউস নাম্বারটা কিংবা কোন জায়গা থেকে ডেলিভারি নিতে চাচ্ছেন সেটারও যদি একটু বর্ণনা দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আপনারা তো জানেন, আপনি নিজেও তো টাইপিং লেজি, রাইট? মানে টাইপিং লেজি মানে আপনারা সম্পূর্ণ লিখতে চান না, মানে নাইটের জায়গাতে N8 লিখে দেন, তারপরে ওয়েটের জায়গাতে W8 লিখে দেন, তার মানে কংগ্রাচুলেশনের CONG লিখে দেন। তার মানে হচ্ছে কি যে আমরা সবসময় শর্ট ফর্মটা ব্যবহার করতে অভ্যস্ত। আমার যে পুরো ঠিকানা, আমি কোথায় থাকি, কিভাবে ডেলিভারি নিব, এটার যে একটা বিস্তারিত ডাটা দেওয়া দরকার একজন কাস্টমার হিসেবে, যেন আমার কাছে পণ্যটা ভালো করে আমার হাতে পৌঁছায়, সেটা অনেকেই করে না, 90% মানুষ করে না। আপনি ফোন দিয়ে এটা আপনি একটু কনফার্ম করে ওটা এডিট করে তথ্যটা দিলেন, দেওয়ার পর জাস্ট একটা ক্লিক করবেন, আপনার ডাটাটা কোথায় চলে যাবে,
স্টেট ফাস্ট কুরিয়ারের যেখানে এন্ট্রি করেন, যারা মার্চেন্ট নেন নাই তাদেরকে একটু বলে রাখি যে স্টেট ফাস্ট কুরিয়ার, তারপরে পাঠাও, এদের একটা প্যানেল আছে, ড্যাশবোর্ড আছে, ওখানে আগে মার্চেন্ট হতে হয়। ব্যাপারটা কিভাবে কাজ করে, আপনি পণ্যটা ডেলিভারি এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিচ্ছেন, আপনাকে কি করতে হচ্ছে, প্রথমে প্যাকিং করতে হচ্ছে, ওইটাকে সুন্দর করে লেভেলিং করতে হচ্ছে, প্রিন্ট দিতে হচ্ছে, ওই জায়গাতে স্টিকার হিসেবে লাগাতে হচ্ছে, আপনাকে আবার ভাড়া করে যাইতে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে, সেখানে আবার নাম ধাম লিখে দিতে হচ্ছে, ওটা এন্ট্রি করতে হচ্ছে, লাইন থাকলে লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরে শেষ হলো আপনার ডেলিভারি প্রসেস, মানে আপনি কুরিয়ারটা করে দিলেন। এই প্রসেস না যদি করতে চান তাহলে পাঠাওয়ের মতো প্রতিষ্ঠান রয়েছে, যেমন ধরেন স্টেট ফার্স্টের কথাই ধরি, যদিও প্রত্যেকটা কুরিয়ার সার্ভিস বাংলাদেশের লজিস্টিক সাপোর্ট যারা দিচ্ছে এখন পর্যন্ত, তারা এখন খুবই স্ট্রাগল করতেছে। দেখবেন 2 দিন পর পর এরা হাওয়া হয়ে যায়, 2 দিন পর পরে বিভিন্ন ধরনের রেপুটেশন, আমার অমুক পার্সেলটা কেন পড়ে আছে। এটা সো মাচ ডিফিকাল্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো এটা সুন্দরভাবে করাটা ডিফিকাল্ট, তবে আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। তার মানে ব্যাপারটা এরকম যে স্টেট ফার্স্ট ধরেন 1 লাখ কুরিয়ারে কোনো প্রবলেম হয়নি, ওই 2-3টা প্রবলেমের কারণে সবাই পোস্ট দিতে শুরু করে যে হ্যাঁ আমি এই প্রবলেম ফেস করতেছি। তার মানে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসেরই কিছু না কিছু সমস্যা থাকে। তবে যদি আপনার ঠিকানা যদি ঢাকার মধ্যে হয়, কিংবা যদি রিয়েলেবল যে সমস্ত জায়গাগুলো যেগুলো আমরা ভালো করে চিনি সেই জায়গাগুলোতে হলে খুব বেশি প্রবলেম হয় না। আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে স্টেট ফার্স্ট, এটা একটা কুরিয়ার সার্ভিস, এরকম পাঠাও আছে, রেডেক্স রয়েছে, এরকম আরো কুরিয়ার সার্ভিস রয়েছে। এখানে শুধুমাত্র সাইন আপ বাটনে ক্লিক করে আপনি এখানে আপনার নাম ধাম, বিজনেসের নাম ধাম তথ্য দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারেন, তার মানে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। করলে আপনি একটা মার্চেন্ট হিসেবে এখানে আপনি রেজিস্ট্রেশন করলেন আপনার বিজনেসের এগেইনস্টে। এখন আপনি কি করবেন, আপনি কোনো প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আগে কি করতেন, এটা সুন্দর করে কুরিয়ার করতেন সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে। এখন কি করবেন, আপনি এখানে জাস্ট তথ্যগুলো দিয়ে এন্ট্রি করবেন, একজন কুরিয়ার ডেলিভারি সার্ভিস যারা দেয় তাদের মতোই একজন পিক আপ বয় আসবে আপনার বাসায়, এসে আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবে। এটা কি খুব মজার জিনিস না? এটা তো অনেকেই জানতেন না, আমি জানাই দিলাম। এটা আবার অনেকেই জানেন, আবার মনে করতে পারেন মুস্তাফিজ ভাই এত বিস্তারিত বলতেছে। দেখেন, আমি সব ধরনের স্টুডেন্টকে টার্গেট করতেছি, তারা তো নাও জানতে পারে, সেজন্য তাদের সুবিধার জন্য আমি বলতেছি যে তারা যেন এরকম সার্ভিস ব্যবহার করে, একটু ডিজিটাল হয় আর কি। শুধুমাত্র ফেসবুকে ব্যবসা করে আমি ডিজিটাল হলাম না, আমি শিখলাম না, তাহলে হবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এখানেও কিন্তু আপনাকে ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে, কাস্টমারকে, সে কোথায় থেকে অর্ডার করছে, সে মানে কি কতটুকু পার্সেল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে এন্ট্রি দেওয়া লাগে। এখন কেমন হয়, যেখানে আপনার অর্ডারটা হলো, কাস্টমারই তো ডাটা দিল, তাই না? ওখানে যদি আমরা একটা ক্লিক করে দিই আর এই প্যানেলে যদি অটোমেটিক চলে আসে, ব্যাপারটা মজার হবে না? তো এই যে জিনিসটা, এটাও আপনাকে বুঝে নিতে হবে যে আমার অটোমেশন হচ্ছে কিনা, আমি অটো কাজ করতে চাই। এই যে মাঝখানে যে গ্যাপ, একজন আপনাকে আলাদা মানুষ রাখতে হতো, ধরেন আপনার প্রত্যেকদিন 1000 অর্ডার হয়, একবার ভেবে দেখেন স্টেট ফার্স্টে শুধু এন্ট্রি দেওয়ার জন্য একটা মানুষ লাগবে, তাই না? তাকে 10,000 টাকা বেতন দেওয়া লাগবে আপনাকে প্রত্যেক মাসে। তাহলে আপনি একটা জায়গা কমাতে চাচ্ছেন যে ঠিক আছে আমার এন্ট্রি দেওয়ার মানুষ লাগবে না, এমন সিস্টেম তুমি করে দাও যাতে করে আমি যেন ওয়েবসাইট থেকে কুরিয়ারে ডাটা পাঠাইতে পারি। তাহলে এই যে অটোমেশন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ফেসবুক পেজের সাথে কানেকশন, এটা বলতে আমি কি বুঝাইছি, এটা বলতে আমি বুঝাইছি কানেকশন বলতে অ্যাকচুয়ালি কি, যে আপনারা শুধু ফেসবুকের ফ্রন্টটা দেখেন, মানে একটা পেজ দেখেন, কতজন লাইক করলো, ফলো করলো কিংবা কমেন্ট করলো, এটা দেখেন, কিন্তু ব্যাক দেখেন না। মানে ব্যাক ইন্ডে অনেক কিছু হয়, ইনসাইট থাকে, এটা রিপোর্ট থাকে, কতজন দেখলো এবং কিভাবে এর রিচ বাড়লো, কোন মানে সময়ে বাড়লো, কোন কান্ট্রি থেকে, কোন ডিভাইস থেকে, মেল না ফিমেল, তাদের বয়সের ক্যাটাগরি কেমন, ডিটেলস কিন্তু তথ্য ফেসবুক এটা গ্যাদার করে। এখন আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করলো, ওটা কিনলো কিনা প্রোডাক্টটা, এই যে একটা ট্র্যাকিং সিস্টেম, এটা তো আপনার থাকতে হবে। আপনি যখন ফেসবুকের মাধ্যমে তো মানুষটা ধরতেছেন, রাইট? এই যে মাছ দেওয়ার জন্য, মাছ মাছ মারার জন্য যেমন আপনি চার দেন, চার দিয়ে বড়শি দিয়ে খ্যাস মেরে মাছ তুলেন, বড়শিটা হচ্ছে ওয়েবসাইট, আর যেটা চার দিচ্ছেন মাছটা আসার জন্য সেটা হচ্ছে ফেসবুক। তার মানে মেইন পার্টটা ভূমিকা পালন করবে হচ্ছে বড়শি, কিন্তু মানুষ তো কিংবা মাছ তো আসাতে হবে। তো এই মাছ আনার জন্য ফেসবুকে আপনি পোস্ট দিলে, যেহেতু আপনার ওয়েবসাইটে মানুষ বসে নাই, বসে আছে ফেসবুকে, তাই ফেসবুককে আপনি বলতেছেন এই ফেসবুক তোমার কাছে অনেক মানুষ আছে, আমার এই বিজ্ঞাপনটা ভালো করে দেখাও। আর যদি বিজ্ঞাপনটা দেখাও তাহলে তুমি জানো এইখানে ক্লিক করে তুমি আমার ওয়েবসাইটে নিয়ে যাবা, আর ওয়েবসাইটে যা যা হচ্ছে সেটা তুমি ট্র্যাক করবা, করে আমাকে আবার রিপোর্ট দিবা। এই জিনিসটাকেই বলছি আমরা ফেসবুক পেজের কানেকশন, আমরা যদি সহজ ভাষায় বলি পিক্সেল সেটআপ বলছি আমরা। আর অবশ্যই যেন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং, এটা কিন্তু অনেকবার শুনবেন, বিভিন্ন জন কিন্তু বলে আপনাকে এই সার্ভার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, কিন্তু আপনি ভালো করে বোঝেন না। তো বোঝানোর সময়ও আজকে নাই, তবে আমার সাথে যদি কাজ করেন, আপনি আমার সাথে যুক্ত হন, ইনশাল্লাহ আমি যে পয়েন্টগুলো বলতেছি আপনাকে আমি বুঝিয়ে বুঝিয়েই দিব, মানে প্রয়োজন আমি গুলাই খাওয়াই দিব। মানে ব্যাপারটা এরকম যে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল আছে, যে এত সুন্দর করে আপনি শিখতেছেন আমার কাছ থেকে, এরকম বহু টিউটোরিয়াল আছে, সেটা দিব। তারপরেও না পারলে আপনার সাথে মিটিং এ বসে এগুলো বুঝাই দিব। ওকে, এরপরে আসেন ফেক অর্ডার চেকিং। আচ্ছা, ক্লাস ভালো লাগছে? দেখি এখানে কতজন আছেন আপনারা। ডিসমিস, ডোন্ট শো এগেইন, ডিসমিস।
এই কতজন আছি আমরা? 43 জন আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বেশ ভালো। আচ্ছা, যাদের যা যা প্রশ্ন আছে একটু লিখে রাখেন, একটু দেখেন। সাতক্ষীরা থেকে, নারায়ণগঞ্জ থেকে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফেক অর্ডার চেকিং। ফেক অর্ডার চেকিং মানে কি? ধরেন এই যে একটা সজীব নামের ছেলেটা অর্ডার যে করলো, হিজিবিজি নাম দিয়ে যেন তেন একটা নাম্বার দিয়ে অর্ডার করে দিল। এখন আপনি দেখতেছেন যে 100টা অর্ডারের মধ্যে 90টাই ফেক। মানে আপনার সাথে দুষ্টামি করতেছে কেউ কেউ, আপনার অ্যান্টি পক্ষ। দুষ্টামি করতেছে কেন? যে আপনাকে একটু ডাউন করবে, আপনাকে একটু বদনাম করবে, এরকম হতেই তো পারে, তাই না? আপনি যেমন মার্কেটে নামছেন, তখন আপনার আপনার অ্যান্টি পক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। আবার কেউ কেউ বদমাশি করেও করে। তো সেই ক্ষেত্রে এই ফেক অর্ডার সিস্টেমটাকে আপনি ব্লক করবেন কিভাবে? যে যখন সে অর্ডার প্লেস করতে যাবে, তখন যেন একটা মোবাইলে ওটিপি একটা আসে, ভেরিফিকেশন আসে যে ঠিক আছে, তুমি তো অর্ডারটা প্লেস করতে চাচ্ছ, তোমার নাম্বারে একটা 6 ডিজিটের কিংবা 4 ডিজিটের একটা কোড দিছি, সেটা তুমি এখানে দিলেই তোমার অর্ডারটা প্লেস হবে। তার মানে অন্তত আমি কি করলাম, অন্তত তার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিলাম যে ঠিক আছে, তুমিই সেই ব্যক্তি যে নাম্বার দিয়ে তুমি অর্ডারটা করেছো, তুমি যেন তেন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবা না। আবার একই ব্যক্তি একই আইপি দিয়ে, মানে আপনার মোবাইল কিংবা কম্পিউটার যখন চালান, তখন আপনার কিন্তু একটা আইপি থাকে, আপনার অ্যাড্রেস থাকে, সেটা দিয়ে বারবার খালি অর্ডার করতেছে, তাহলে তাকে সে ব্লক করে দিবে যে ঠিক আছে, তুমি একই আইপি দিয়ে কেন এত অর্ডার করতেছো। এই যে সিস্টেম গুলো, এটা আপনার যদি ওয়েবসাইটে না থাকে, তাহলে আপনি এই স্প্যাম কিংবা এই যে জ্বালাতন, এক্সট্রা ঝুট ঝামেলা, এইগুলো কাভার করতে আরেকজন কর্মচারী আপনাকে রাখতে হবে। তার মানে আপনি ছোট পর্যায়ে আছেন, ডাজেন্ট ম্যাটার যে প্রতিদিন আপনার 10টা 15টা অর্ডার আসতেছে, তার ভিতর থেকে 2-1টা ফেক অর্ডার আসতেছে, এটা কোনো সমস্যা না। যখন আপনি এটা কি বড় মাপের চিন্তা করবেন, আমি এখন থেকে যারা 2025-এ ব্যবসা করতে চান, তারা কখনো আর ছোট মাপের চিন্তা করবেন না। আপনার চিন্তা হবে প্রতিদিন 100টা না, 1000 অর্ডার আসতে হবে প্রতিদিন, প্রত্যেক মাসে 1 কোটি টাকা ট্রানজেকশন করতে হবে, এরকম স্কেলিং চিন্তা করেন। আর আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি, এগুলোর জন্য খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নাই। আপনার শুধু একটা টেকনিক্যাল বুদ্ধি থাকা লাগবে। মোস্তাফিজুরের ক্লাসগুলো ভালো করে বোঝেন, পয়েন্ট করেন, এবং এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন যে ভাই আমার কাছে তো টাকা নাই, আপনি করে দেন, টাকা পয়সা কামাই করলে দিবনি। এরকম টাইপের যে সাহায্য, সেটাও যদি আপনি মনে করেন মোস্তাফিজুরের কাছ থেকে নিব, আমরা আছি, সমস্যা নাই, আপনার সাথে আমার কথা হবে। এক ক্লিকেই হোয়াটসঅ্যাপ অর্ডার। এখন একটা মানুষ তো এরকম হতেই পারে যে সে এই যে আপনার যে ওয়েবসাইটে গেছে, সেই ওয়েবসাইটে গেল, যাওয়ার পরে সে বলছে যে ঠিক আছে, এত অর্ডার ফর্ডার তো বুঝি না, কোনো একটা জায়গায় লেখা আছে, যদিও এই সাইটে ইমপ্লিমেন্টেশন তার চাহিদা এটা ছিল না, মানে তার বাজেট কম ছিল বলে আমরা ইমপ্লিমেন্টেশন এখানে করিনি। তো এখানে ধরেন এরকম লেখা আছে যে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার করেন, আপনি যদি বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে অর্ডার করেন। এখানে এই বাটনে ক্লিক করবে, আর এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি অর্ডার করতে চাচ্ছে, ধরেন একটা প্রোডাক্টের ভিতরে সে ঢুকলো, এই প্রোডাক্টটা তার ভালো লাগছে, এখানে লেখাই থাকবে যে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার করুন, এখানে ক্লিক করে দিবে। এই ডাটাগুলো, যেমন এই প্রোডাক্টের নাম কি, কোন সাইজের ডাটা সে নিতে চাচ্ছে, অটোমেটিকলি সেই হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারে চলে যাবে, এবং সেখানে লেখা থাকবে যে অর্ডার করতে চাই। তার মানে যেহেতু প্রথমে নাম্বার চলে গেল আপনার কাছে, যেহেতু উনি মেসেজ দিচ্ছে, আপনি নাম্বার পেয়ে গেলেন, দ্বিতীয়ত উনার পরিশ্রমটা কম হয়ে গেল, যে সে মেসেজের মাধ্যমে অর্ডারটা করে ফেললো আর কি। তো এরকম ক্ষেত্রে অনেক কাজে দেয়, কারণ হচ্ছে যে আমরা ওয়েবসাইটে কিন্তু বিকল্প রাস্তা রেখেছি, যে তুমি অর্ডার করতে চাচ্ছ, পারতেছো না, চাইলে তুমি এই নাম্বারে কল দাও, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে ক্লিক করো, 1 ক্লিকে তোমার অর্ডার কমপ্লিট হয়ে যাবে, এটার জন্য তোমাকে আর কিছু করা লাগবে না। তাহলে মানুষ সহজ রাস্তাটা খুঁজে নিবে, এবং আপনি কিন্তু সেখান থেকে তথ্যটা পেয়ে যাচ্ছেন, রাইট? তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটাও কিন্তু আপনি চাইলে ইন্টিগ্রেশন করতে পারেন, 1 ক্লিকেই হোয়াটসঅ্যাপ অর্ডার সিস্টেম, এটা মাথায় রাখবেন। আর ভয় নাই, আমি প্রতিটা পয়েন্ট লিখে দিব, ডকুমেন্ট করে দিব আপনাকে, যাতে করে পরবর্তী সময় যদি কারোর কাছ থেকে শুধু মোস্তাফিজ মোস্তাফিজ করতেছি, কারণ আমি কষ্ট করে এই যে এতগুলো লাইট জ্বলতেছে, এত কষ্ট করতেছি, ক্যামেরা চালাচ্ছি, এটার জন্য আমার একটু মার্কেটিং করতেই হবে রে ভাই, কারণ এইগুলোই হচ্ছে আমার পারিশ্রমিক, আমি হালাল ভাবে রুজি করি, যে আপনি আমার কাছে আসবেন, আমাকে বিশ্বাস করবেন, আমাকে অর্ডার করবেন, এটার মাধ্যমে আমাদের যে প্রতিষ্ঠান সেটা চলবে। এই জন্য আমি এত ফ্রি ক্লাস নিচ্ছি, এটাই হতো আমাদের প্রতিদান আর কি। আচ্ছা, অর্ডার বাম্পস এন্ড আপসেল করার সুবিধা। অর্ডার বাম্পটা কি জিনিস, অর্ডার বাম্প এবং আপসেল এই ব্যাপারটা কি, আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আহ জনপ্রিয় একটা প্লাগইন যেটার নাম হচ্ছে কার্ট ফ্লো। লিখলাম কি? হ্যাঁ লিখেছি, মনে হয় একটু বানান ভুল করেছি। ওকে, সো কার্ট ফ্লোতে আমি গেলাম, যাওয়ার পর এখানে আমি একটু দেখাই দিই, যাতে করে অর্ডার বাম্প এবং এটা, আমি ডকুমেন্টেশনে চলে গেছি, ডকুমেন্টেশন দেখার দরকার নাই, আমার দেখার দরকার হচ্ছে ইমেজ। ফাইন, সো ইমেজ দেখার দরকার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু সময় নিচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে পারি। আমি আরো এখানে ইমেজ ইমেজ, হ্যাঁ ইমেজ। আচ্ছা,
কাট ফ্লো টাইপের কিংবা অর্ডার বাম্পটা হচ্ছে এই যে দেখেন একটা ইমেজ, আমি একটু এটা বড় করেই দেখাই তাতে করে আপনাদের আরো সুবিধা হবে, একটু বড় হোক। আচ্ছা দেখেন, আপনি যে জায়গাতে সে চেক আউট করতে যাবে, এখন যদি বলে যে তুমি তো ট্রাউজার নিচ্ছ, তুমি চাইলে আন্ডারওয়্যারও নিতে পারো, ট্রাউজার আন্ডারওয়্যার ছাড়া পরলে খারাপ দেখাবে, তাই তুমি আন্ডারওয়্যারটা যোগ করো। তুমি যদি এই অর্ডারের সাথে আন্ডারওয়্যার যোগ করো তাহলে হচ্ছে 300 টাকার আন্ডারওয়্যার মাত্র 150 টাকায় পাবা তুমি। জাস্ট চেক করবে, মানে জাস্ট একটা টিক চিহ্ন দিবে, সঙ্গে সঙ্গে তার একটা আন্ডারওয়্যার বিক্রি হয়ে যাবে। আমি একটা সহজ ভাষায় বলতেছি যেন আপনারা বুঝতে পারেন, আপনি কানেক্ট হতে পারবেন। তাই তো একটা আন্ডারওয়্যার তো দরকার আমার। তো সেই ক্ষেত্রে তখন আপনি কি করলেন, বাম্প অফার দিলেন একে, কিংবা আপসেল করলেন যে ঠিক আছে একটা তুমি নিতে আসছো, তোমাকে আরো 2টা প্রোডাক্ট আমি বিক্রি করলাম তোমার কাছে, এটাকে বলা হচ্ছে আপসেল কিংবা বাম্প অফার। তা আমরা যেটা করি সেটা হলো যে কোনো মতে একটাই সেল হয় না স্যার, আবার একাধিক পণ্য। আপনি ধরেন ডালডা নিতে গেছেন, আপনার কাছে আমি চাল বিক্রি করব পোলাওয়ের, তারপরে আপনার কাছে আমি কালায়ের ডাল বিক্রি করব, তারপরে ডালডা তো দিচ্ছি, এবার বলবো যে ভাই এমনি মেঘ করছে, বৃষ্টি হতে পারে, বাসায় গিয়ে একটু চাল চাল ডাল এবং আপনি তো ডালডা নিতে আসেন, ডালডাও দিয়ে দিয়েছি, একটু খিচুড়ি বানাই খায়েন। তাহলে এই যে আমার একটা সেলসম্যানের যে একটা মানে কি বলে এটা বলেন বৈশিষ্ট্য বলতে পারেন, যে আমি আমার অফার কিংবা আমার আমার যে পণ্যটা বিক্রি করতে যাচ্ছি সেই পণ্যের সাথে রিলেভেন্ট কোনো পণ্যকে কানেক্ট করে দেওয়ার যে ব্যাপারটা, যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে ওয়াশিং পাউডার, ডিটারজেন্ট পাউডারের সাথে শাড়িকে কানেক্ট করা, এরকম কানেক্ট করা যে ব্যাপারটা সেটাকেই বলছি আমরা বাম্প অফার কিংবা আপসেল। এই আপসেল যদি আপনি এখন থেকেই না বুঝেন তাহলে পরবর্তী সময় কিন্তু আপনি মুখ থুবড়ে পড়বেন, কারণ একটা প্রোডাক্ট নিয়েই আপনার মার্কেট, আর ওই মার্কেটে সবসময় ওই প্রোডাক্টের চাহিদা নাও থাকতে পারে। এমনও তো হতে পারে 2টা প্রোডাক্টের ভিতরে তার আন্ডারওয়্যারটা এতই পছন্দ হয়েছে যে ভাই আপনার আন্ডারওয়্যারটা দিচ্ছেন, আমি 3 মাস ব্যবহার করছি, আমি এর আগেও তো আন্ডারওয়্যার ব্যবহার করছি, রাবারটা বাঁকাই যায়, আপনার রাবারটা বাঁকায় নাই, মানে খুবই ভালো আন্ডারওয়্যার, তো আপনি আরেকটা পাঠান আমারে। তাহলে আপনি বিক্রি করছেন ট্রাউজার, কিন্তু আন্ডারওয়্যারের মার্কেটও আপনি পেয়ে গেছেন। এই যে জিনিসটা, এটা কানেক্ট করার যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই জরুরি। যদি না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো আমি কি বলছিলাম যে ওয়েবসাইটের কি বৈশিষ্ট্য থাকতে হবে তা যার জন্য আপনি ওয়েবসাইট থেকে খুব সহজে এরকম বাম্প অফার কিংবা আপসেল করতে পারেন, এরকম অপশন যেন থাকে। তাহলে আপনাকে ওয়েবসাইট বুঝাই দিচ্ছে আর খালি বলছে যে প্রোডাক্ট আপলোড করো আর এটা মানে বিক্রি করো, কিন্তু এই যে ফাংশন গুলো, এই যে এই জিনিসটাও যে করা যায় এটা তো আপনি জানেন না, তাহলে আপনি বুঝে নিবেন কিভাবে, রাইট? তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে অবশ্যই এই সুবিধা থাকতে হবে। মেসেজের মাধ্যমে অর্ডার সহ সকল নোটিফিকেশন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, একজন কিন্তু ক্রেতা যখনই সে অর্ডার কনফার্ম করে তখন কিন্তু একটা নোটিফিকেশন যদি পায় সে মেসেজের মাধ্যমে, তাহলে সে স্যাটিসফাইড হয় এবং তার ভিতরে একটা আস্থা তৈরি হয়, ঠিক আছে এটা একটা ভালো কোম্পানি, আমি মেসেজ করলাম মানে মানে অর্ডার করলাম সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিয়ে দিল। এই মেসেজ কিন্তু আপনি করেন নাই, রাইট? এটা ওয়েবসাইটের ভিতরেই এমন অটো সিস্টেম জেনারেট করা আছে যে যদি কেউ অর্ডার করে সঙ্গে সঙ্গে তার কাছে যদি একটা শুভেচ্ছা বার্তা যায় যে ঠিক আছে এআই ফ্যাশন থেকে আপনাকে ধন্যবাদ, অর্ডার করার জন্য ধন্যবাদ, আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছে, কিছু সময়ের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন দিবে। এইটুকু যদি আপনাকে কেউ কনফার্ম করে তাহলে আপনার কাছে কি একটা ভালো মনে হবে না যে এটা তো খুবই ভালো হলো আপনার জন্য? তো সেই ক্ষেত্রে এটা খুবই জরুরি, মেসেজ নোটিফিকেশন খুবই জরুরি, এবং নট অনলি কাস্টমার, অ্যাডমিনও মেসেজ পাইতে হবে। অ্যাডমিন মেসেজ পাওয়াটা সুবিধা কি, যে আমি যেন অফলাইনে থাকলেও মেসেজ পাই যে আমার ওয়েবসাইটে অর্ডার আসছে কিনা। একটাও যদি অর্ডার আসে, আমার তো ধরেন সারা বছর অর্ডার নাই, একটাও যদি সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিতে পারি, এই জিনিসটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করার সিস্টেম, এখন দেখেন একবার ওয়েবসাইট বানাইছেন, আরেক জায়গাতে সফটওয়্যার কিনছেন, আরেক জায়গাতে ইআরপি নিছেন, আরেক জায়গাতে অটোমেশন করাইছেন, এটা কেন করবেন রে ভাই? ওয়েবসাইটের ভিতরেই আয় ব্যয়ের সিস্টেম, যে আপনি মাল কিনতেছেন যেগুলো আপনার জন্য কেনা মানে খরচ হচ্ছে, আপনার যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা আপনি কোথায় সংরক্ষণ করতেছেন? আপনার ডায়েরিতে অথবা কোনো একটা নির্দিষ্ট তালিকাতা কিংবা কোথাও একটা করতেছেন, কিন্তু ওয়েবসাইটের সাথে সেটা ইন্টিগ্রেটেড না। দিন শেষে যে আপনি রিপোর্ট চাইবেন যে আমার কত টাকা আয় হলো আর কত টাকা ব্যয় হলো, এই জিনিসটা যদি আপনি মিলান, যদি না মিলান, আমি দেখেছি 99.99%, যদিও এখন এটা কমছে, কিছু কিছু যারা হচ্ছে সচেতন আছে তারা এই কাজটা করতেছে, তবে ম্যাক্সিমামে আয় ব্যয়ের হিসাব রাখে না। মানে খরচ হয়েছে কত টাকা, আয় হয়েছে কত টাকা, আর খাইছে সে কত টাকা, সেটা না রাখার কারণে মাস বছর শেষে তার চটিপাটি গোল হয়ে যায়, শুধুমাত্র এই একটা সমস্যার কারণে। সেটা হচ্ছে যে সে যে একটা মাল কিনলো তার ক্যাশটার ফ্লোটা এটা নিয়ন্ত্রণ করা, তার লেজারটা নিয়ন্ত্রণ করা, এই লেজার ট্রানজেকশন এই অ্যাকাউন্টিং এর ব্যাপারটা না বোঝার কারণে সে কিন্তু এইগুলো করেও না, আর সঠিকভাবে হিসাব নিকাশ না থাকার কারণে
তার আয় ব্যয় কত টাকা হলো, লস লাভ কত টাকা হলো, এটা যদি সে হিসাবই না করে দিন শেষে, তাহলে তার ব্যবসা তো চাঙ্গে উঠবে। তাই আপনারা এমন একটা ওয়েবসাইট বানাবেন যেখানে আয় ব্যয়ের তথ্য থাকবে, এবং আয় ব্যয়ের তথ্যটা যেন সেখানেই করা যায়। যেমন আমি কত টাকা দিয়ে মাল কিনলাম, কত টাকা দিয়ে আমি আমার খরচ হলো, কিংবা কোনো জায়গা থেকে এক্সট্রা কোনো আয় হলো কিনা, তার মানে এই দুইটা তথ্য যেন এখানে থাকে আর কি। ওকে, আবার আপনি স্যালারি দিলেন কত টাকা, আপনার যারা কাজ করছে আপনার আন্ডারে, এটা। আচ্ছা, মেসেঞ্জার বা ম্যানুয়াল অর্ডার রিসিভ করার সিস্টেম থাকতে হবে ওয়েবসাইটে। আপনি শুধুমাত্র তো ওয়েবসাইটের মাধ্যমেই অর্ডার পাবেন এরকম তো না। কেউ কেউ তো আপনাকে মেসেঞ্জারে অর্ডার দিবে যে আপু আপনার তো পোশাক নিয়েছিলাম, তো ওই পোশাকটা আবার পাঠান। এখন আপনি যদি বলেন যে আপু আমরা তো ওয়েবসাইট বানাইছি, ওইখানে গিয়ে এটা রেজিস্ট্রেশন করেন, সেইখানে গিয়ে এই করেন ওই করেন, তাহলে ওই লোকটা যে অর্ডার করার মন মানসিকতা সেটা উবে যাবে। যদিও সম্পর্কের খাতিরে তাকে বলতে পারেন যে আমাদের এখন থেকে সকল অর্ডার ওয়েবসাইটের মাধ্যমে হয়, আপনার অর্ডারটা গ্রহণ করা হলো। যেন মেসেঞ্জারে যে কেউ যদি মেসেজ দেয়, অর্ডার যদি আসে, ওয়েবসাইটে যেন ম্যানুয়ালি সেটা এন্ট্রি করা যায়। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্তাফিজুর বলে গেল, আপনি মাথায় রাখবেন এটা। এটাকে বলা হয় পয়েন্ট অফ সেল, পজ বলে অনেকেই। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যেন পজ সিস্টেম থাকে, যাতে করে খুব সহজেই যেন সেখানে এন্ট্রি দেওয়া যায়। সেটা মেসেঞ্জারে অসুখ, কেউ ফোন দিল আপনাকে যে ভাই আমাকে 2 পেটি মাল পাঠায়েন, এই যে মালটা পাঠায়েন বললো, আপনি এন্ট্রি তো দিলেন না, মুখে মুখে মাল পাঠাই দিলেন, মুখে মুখে টাকা পয়সা লেনদেন হয়ে গেল, ওই টাকার কোনো হিসাবই নাই আপনার, তাহলে তো হবে না ব্যাপারটা। তা আপনি এন্ট্রি যদি দেন ওয়েবসাইটে, তাহলে হলো কি আপনার হিসাব থাকলো যে অমুকজন এত পিস মাল নিল আমার কাছ থেকে, টাকাটা নগদ দিল না বাকি দিল, সেটাও আপনি ট্র্যাক করতে পারবেন। এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, মেসেঞ্জার বা ম্যানুয়াল অর্ডার রিসিভ করা সিস্টেম। কোনো এক ভাই মনে হয় হাত তুলেছিলেন, একটু আনমিউট করে বলবেন যে আপনারা কি, আপনি কি বলতে চাচ্ছেন। জি জি বলেন, আনমিউট করেন, আনমিউট করেন। এই আনমিউট করতে পারবে না মনে হয়, দেখেন তো আলামিন সাহেব আনমিউট করতে পারছে কিনা দেখেন। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আয় ব্যয়ের হিসাব কি ওয়েবসাইটের ভিতরে ইনক্লুডিং করা যায়? যাই বলি তো বলছি ভাই, যাই। না, আমি বলতেছি আলাদাভাবে, যেরকম মনে করেন যে ম্যানুয়ালি কাস্টম ভাবে যদি আরো অর্ডার হয় হ্যাঁ ওয়েবসাইট ছাড়া, তো কি ম্যানুয়ালি কি ইনপুট করা যায় বা আউটপুট নেওয়া যায়, মানে এরকম সুবিধা? আচ্ছা ঠিক আছে এতটুকু ভাই, আমার ধন্যবাদ। প্রশ্ন। ধন্যবাদ, আচ্ছা কমপ্লিট ধন্যবাদ করে প্রশ্ন দিচ্ছি, আপনি করার জন্য। বলেন। আচ্ছা প্রশ্ন করার জন্য, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাই খাইলে খিদা লাগবে না, ঘুমাইলে চোখে দেখবেন না, এটাই সত্য। আমিও তাই বললাম, যে সেটা হচ্ছে যে আপনাকে আমি কি বলছি, আমার মূল ক্লাসের বিষয় হচ্ছে যে আমি এখানে পয়েন্টগুলো আপনাদের বর্ণনা করছি, যে ওয়েবসাইটে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। আমি সেগুলোই তালিকাতে রাখছি যেগুলো আপনার থাকতে হবে। শুধু ওয়েবসাইট তৈরি করব তাহলেই মিটে গেল, ব্যাপারটা এরকম না। আমি মোস্তাফিজুর আপনাকে চেষ্টা করছি ওই সমস্ত কথাগুলো বলার, যে কথাগুলো সবাই খোলাখুলি বলে না, খালি বলে ই কমার্স সাইট, ই কমার্স সাইট। ই কমার্স সাইটে যে কত কিছু করা যায়, খরচ বাঁচানো যায়, 5টা সফটওয়্যার না কিনে একটার ভিতরে সবকিছু করা যায়, এটা সবাই বিস্তারিত বলে না। আবার বললে যে বুঝাই দিতে হবে, এটার একটা ভয় থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনাকে, যে যখন আপনি ওয়েবসাইট বানাবেন, তখন এই পয়েন্টগুলো আমি যেগুলো এখন একটা একটা করে বলতেছি, এটা 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 থাকবে এবং আছে, এটার জন্যই তো আমি এখানে পয়েন্ট করেছি, রাইট? তো সেই ক্ষেত্রে এগুলো আপনি বুঝে নিবেন, যার কাছ থেকে সার্ভিস নেন না কেন, তাহলে আপনার খরচ এবং অন্যান্য বিষয়গুলো কমে যাবে। দেখবেন যে আপনি একটা স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যে না আসলেই তো এটা তো করা যায়, আর আমি কেন করতেছি না, এখনই কেন আমি এটা স্টেপ নিচ্ছি না, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন। আর যারা ক্লাসে বুঝতে পারছেন না, তারা মানে একটু লিখে রাখবেন, যাতে করে আমি পরবর্তী সময় প্রশ্নের উত্তর দিতে পারি। আর একটু ভাববেন যে আমি কি বলতেছি, মানে আমি আমার কথার ভিতরে ঢোকেন, মানে হঠাৎ করে একটা কথার ভিতরে আসবেন না, তাহলে মনোযোগ থাকবে না আপনার। তো সেই ক্ষেত্রে একটু মনোযোগ দেন, আশা করছি আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মেসেজের মাধ্যমে অর্ডার নিতে পারবেন, তারপরে আয় ব্যয়ের হিসাব রাখতে পারবেন, এগুলো অবশ্যই করা যাবে। মেসেঞ্জার এবং ম্যানুয়াল যে অর্ডারগুলো আসবে, সেগুলো আপনি এন্ট্রি দিতে পারবেন, এটাও করা যাবে ই কমার্স সাইটে, যাবে বলে আমি তো এখানে তথ্য দিয়েছি। এরপরে যান, যে আকর্ষণীয়, মিনিংফুল, ক্যাচি ডিজাইন ও কন্টেন্ট। আকর্ষণীয় বলেছি, মিনিংফুল বলেছি, ক্যাচি বলেছি, ডিজাইন এবং কন্টেন্ট বলেছি। প্রত্যেকটা কিন্তু এক একটা কিওয়ার্ড, রাইট? মানে এক একটা কিন্তু নির্দেশনা। আমি বললাম মিস্টার রহিমের কাছে লাল রঙের কলম নিয়ে এসে, মিস্টার মিস্টার করিমের কাছ থেকে লাল রঙের কলম নিয়ে এসে মিস্টার রহিমকে দিবা। এর ভিতরে কিন্তু বেশ কিছু কমান্ড আছে, কার কাছ থেকে কলমটা নিতে হবে, কি রঙের কলম দিতে হবে, কাকে দিতে হবে। হ্যাঁ, এই বিষয়টা কমান্ড যদি আপনি একটাও যদি মিস করেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ওই দায়িত্বটা পালন করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে মিনিংফুল ডিজাইন বলতে আমি কি বোঝাচ্ছি, কিংবা মিনিংফুল বলতে কি বোঝাচ্ছি, দেখেন আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইট কপি পেস্ট হয়। 5,000, 6,000, 10,000 টাকা দিয়ে যারা ওয়েবসাইট বানান, তারা সবাই দেখবেন যে কপি ডিজাইন। আপনি হয়তো বা অন্য সাইট কখনো দেখেননি বলে আপনার কাছে এটাই নতুন এবং এটাই সেরা মনে হচ্ছে।
কিন্তু ওই ব্যক্তি 5-10 হাজার টাকা দিয়ে যেহেতু সাইট বানাইছে, আপনার জন্য তো আর সুন্দর করে একটা ইউআই ইউএক্স ডিজাইন করে দেয়নি। সে কোথাও থেকে ডিজাইন আছে ইম্পোর্ট করে দিছে, আপনার নামটা লোগো দিয়ে দিছে, তারপরে সে ডিজাইন করে দিছে। এটাই করি, আমরাও করি। কারণ কি, তার বাজেট কম, তো তার ওয়েবসাইট লাগবে। তো এখন ওয়েবসাইটে লাগবে, আমরা আগে বলে দিই যে ভাই তোমার এই ফিচার গুলো আছে, এটা নিলে 5,000 টাকা, এটা নিলে 10,000 টাকা, এটা নিলে 15, এটা নিলে 30, এটা নিলে 50, এটা নিলে 1.5 লাখ, তোমার কোনটা লাগবে? তো ও সস্তাটা খুঁজে, যে ঠিক আছে ভাই 2,000 টাকার কিছু নাই, বলে ভাই 2,000 টাকা কিছু নাই, 5,000 টাকার আছে, এটাকে নিলে নিবেন আপনি? হ্যাঁ এটা নিব। তাহলে আমরা কি করি, ডোমিন হোস্টিং রেজিস্ট্রেশন করি মিনিমাম খরচে, যেমন 1 জিবি দিয়ে দিচ্ছি আমরা, একটা হোস্টিং দিয়ে দিচ্ছি, তারপরে সেখানে আগের ডিজাইন করা রেডি করা আছে সেটা কপি করে এখানে নিয়ে এসে লোগোটা চেঞ্জ করে দিই। এই হলো ওয়েবসাইট। এটার আমাদের খরচ হয় কত, যদি 5,000 টাকা নেই তাহলে খরচ হয় 3 থেকে 3,500 টাকা, লাভ হয় কত, 1,500 টাকা। এখন এমন মানুষের কথা শুনি আমরা যে আমরা লাভ করতে পারবো না, এই 1,500 টাকা কেন লাভ করছি আমরা? ভাই আমরা এতজন মানুষ চলছি, আমাদের সংসার চলছে, আমার বউ বাচ্চা আছে, আমরা খাবো কি আপনি যদি লাভ না দেন? আচ্ছা এনিওয়েজ, যেটা বলছিলাম যে খরচ কমে ওয়েবসাইটের ভিতরে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। আমি বলছিলাম যে মিনিংফুল। আপনি যে একটা সাইট বানাচ্ছেন, আপনার স্লোগানে ঠিক করা নাই। এখন আপনি যেমন আমাদের যেমন কিছুক্ষণ আগে সাইটটা বানাইছি আমরা কি, এই যে ইকেয়ার হোস্ট সাইটে যে আপনাদের নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর আমাদের দেখেন এই জায়গাতে কি আমরা সুরক্ষিত রাখি আপনার তথ্যকে। এখানে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট আমি নিজে ভেবে ভেবে, ওয়েব হোস্টিং, ই কমার্স হোস্টিং, নিউজ হোস্ট, এডু পোর্টাল, আমাদের মাধ্যমে কারা কারা সার্ভিস দিচ্ছে, আপনার স্বপ্নের যাত্রা শুরু করুন, সঠিক নাম নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ, ছোট এবং সাবলীল ডোমিন নির্বাচন করুন, তারপরে হচ্ছে এই যে প্যাকেজের নামগুলো দেখেন, যাত্রা, গতিশীল, প্রগতি, তারপরে যদি আপনি আরো প্যাকেজগুলো দেখেন যে আমাদের অন্যান্য প্যাকেজগুলোর নাম কি, আপনার কাছে মনে হবে যে এটা শোনা শোনা, কিন্তু দেখেন প্রগতি, তারপরে হচ্ছে সমৃদ্ধি, সফলতা, প্রফেশনাল, তার মানে যাত্রা দিয়ে শুরু, গতিশীল মানে গতি পাচ্ছে, প্রগতি মানে গতিশীলের থেকে উপরে, তারপরে কি সমৃদ্ধি, গতিশীলও হয়েছে, প্রগতিও হয়েছে, বা সমৃদ্ধি হচ্ছে, সফলতা, তারপরে প্রফেশনাল। এই যে নামগুলো চিন্তা করে কন্টেন্টটা তৈরি করারে ভাই, এগুলো যে কত কষ্টকর, যারা কন্টেন্ট করে তারা জানে। একটা ধাপ করে ছাপ্পড় মেরে দিলে আমার একটা ওয়েবসাইট হয়ে গেল, তা হবে না। আপনাকে স্লোগান ঠিক করতে হবে, ওয়েবসাইটের কোন জায়গাতে কি দিতে হবে, কি দিলে মানুষ আরো বেশি আগ্রহ হবে। এই যে কিছুক্ষণ আগে যে মানুষটার আমরা ওয়েবসাইট দেখালাম, এই যে এই ওয়েবসাইটটার জন্য উনি আমাদের কাছে এসে বসে প্রায় 7-8 বার 10 বার উনি আমাদের বলে গেছিলেন যে আমার এই লাগবে, মোবাইলে দেখতে এরকম লাগবে, পিসিতে দেখতে এরকম লাগবে। উনি যেভাবে বলছে সেইভাবে আমরা ডিজাইন করে দিয়েছি। এবং দিন শেষে আমার প্রথম যখন কাজ করতে শুরু করি, আমি বলছি এই খ্যাত ডিজাইন কেন দিচ্ছে? তারপরে ভেবে দেখলাম যে এই লোকটা মিনিমাল ডিজাইন চায়। দেখেন তো এটা কোনো সাইট হইলো? আমি যদি মোবাইলে দেখাই, আপনাকে মোবাইল টাইপের দেখাই, এবং আপনারাও একটু ব্রাউজ করে ভিজিট করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর দেখায়, এখানে জাস্ট অল্প কিছু তথ্য দেওয়া আছে, নিচের দিকে অল্প কিছু তথ্য দেওয়া আছে, যে কোনো প্রোডাক্টে ক্লিক করবে, করার পর সঙ্গে সঙ্গে তথ্য দেখতে পাবে যে তুমি কি কালার এবং কি নিবা, তারপরে সরাসরি হচ্ছে সে নাম ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করে দিবে। এই যে সামান্য ডিজাইন গুলো, ওনার কাছে এটাই তার ই কমার্স সাইট। উনি বলেছেন যে আমি ফেসবুকে এত পরিমাণ মার্কেটিং করব, মানুষ তো মনস্থির করেই নিবে যে এই পণ্যটা আমি কিনবো, তাহলে আমি ওয়েবসাইটে গিয়ে তাকে পেশাবো কিসের জন্য? এই কথাটা উনি যখন বলছে তখন আমরা মিনিমাল ডিজাইন করেছি। তার মানে কি, এই যে মিনিংফুল ডিজাইন, ক্যাচি ডিজাইন, আপনি এক্সপেরিমেন্টই করলেন না, ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয়, ইউএক্স। এই যে আপনারা যে বিকাশ অ্যাপ চালান, ফেসবুক অ্যাপ চালান, এটা কি একই রকম ছিল? দিন দিন কি কিছু পরিবর্তন হচ্ছে না? কোনো অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার মানেটা কি? যেন মানুষ আরো সহজে এটাকে ক্যাচ করতে পারে, সহজে যেন বুঝতে পারে। এই যে চেঞ্জেস নিয়ে আসাটা, এটাকেই বলা হচ্ছে মিনিংফুল। তারপরে আমি পয়েন্ট কি বলেছি, তারপরে হচ্ছে ক্যাচি ডিজাইন ও কন্টেন্ট তৈরি করা। এগুলো কিন্তু ভাই হাতি ঘোড়া, আপনি আগেই বলে রাখছি, এগুলো কিন্তু হাতি ঘোড়া। হাতি ঘোড়া ভাড়া করবেন আর টাকা দিবেন 50 পয়সা, তাহলে কিন্তু হবে না। আপনি 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 ব্যবসাতেও নেমেছেন, আবার একটা টেবিলের দামও দিতে চাচ্ছেন না, যেখানে একটা টেবিলের দাম হচ্ছে 20-30 হাজার টাকা, ভালো একটা যদি ডেস্ক নিতে চান, একটা টেবিলের দামও আপনি দিতে চাচ্ছেন না, যে ওয়েবসাইট ভাই 5,000 টাকাতে বানাবো। কিন্তু মূল ব্যবসাটা কিন্তু ওইটাই আপনার। কিন্তু যে ফার্নিচারটা আপনি আপনার অফিসের জন্য নিয়েছেন 20-30 হাজার টাকা দিয়ে, সেই ফার্নিচার সমানও খরচ করতে চাচ্ছেন না অনলাইনে। আপনার কাছে কেন জানি মনে হচ্ছে এটা 2,000 টাকা দিয়ে হয়ে যাবে, এটা 5,000 টাকা দিয়ে হয়ে যাবে। এই ভ্রান্ত ধারণা থেকে বের হন। ওয়েবসাইট তৈরি করবেন তো 20-30 হাজার টাকা দিয়ে, এটার মেনটেনেন্স প্রত্যেক বছরে আপনাকে আরো খরচ করতে হবে, এটা আপনাকে জেনে রাখতে হবে। এবং এটা বানায় ফেলনা জিনিস না যে ফালাই রাখবো, এটা দিয়ে আপনি লাখ লাখ টাকা ব্যবসা করতে পারবেন। আমি যদি পয়েন্টগুলো বলতেছি, সেই পয়েন্টগুলো যদি আপনি ভালো করে করতে পারেন, তার মানে মিনিংফুল, ক্যাচি এবং ভালো কন্টেন্ট থাকতে হবে। আপনার সাইটটা এমন ভাবে মনের মতো করে সাজাবেন যাতে সহজে মানুষ এটাকে ধরতে পারে, বুঝতে পারে। এমন কোনো শব্দ চয়ন করবেন না যেন বুঝতে না পারে।
যেমন দেখেন এখানকার শব্দগুলো কি চয়ন করেছি আমরা, মানে কি সব শব্দগুলো দিয়েছি। দেখেন এখানে আমি যদি হোম পেজে আবার চলে যাই, এখানে দিয়েছি যে আমি এখানে অ্যাড টু কার্ট না দিয়ে এখনই কিনুন বলেছি। এখনই কিনুনে বলেছি কি, এখানে হচ্ছে কি সাইজ দিবে, সাইজ সিলেক্ট করুন। আচ্ছা সিলেক্ট করলাম, তারপরে কয়টা নিতে চান, এগুলো কিন্তু সব ইংরেজি শব্দ ছিল, রাইট? তো আমি এখানে সহজ করেছি যাতে করে উনি সহজে বুঝতে পারে কয়টা নিতে চান, একটা দুইটা, তা আমি দুইটা নিতে চাই। নাম ঠিকানা দিন, এখানে চেক আউট ছিল কিন্তু এখানে চেক আউটের বদলে আমি দিচ্ছি নাম ঠিকানা দিন। এখানে ক্লিক করলে কি হবে, ওই নাম ঠিকানা জায়গাটাই তো আসবে, তাই না? এই যে আপনি একটা স্টেপ গুলোতে গেলেন, কি লেখা দিলেন, এটাও কিন্তু একটা ডেভেলপারের কাজ, আপনাকে ভুলে গেলে চলবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডেভেলপারের কাজকে আপনি যদি মনে করাই না দেন যে ভাই আমার এরকম লাগবে, তাহলে ওই ডেভেলপার তো আপনাকে ওই যেরকম ওনার কপি করা সেরকমই দিবে, এটাই স্বাভাবিক। তার মানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনারা কোনোভাবে মিস করে যান তাহলে ওয়েবসাইট কাজে দিবে না। অটো ভেরিফিকেশন পেমেন্ট গেটওয়ে, এটা কি জিনিস? আপনার ওয়েবসাইটে কেউ যদি পেমেন্ট করতে চায়, যারা অগ্রিম টাকা না নিয়ে ব্যবসা করছে এখনো, তারা একটা সময় অনেক কষ্ট পাবেন আপনারা। আমি যদি যেগুলো বলতেছি সেগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি এই ভেতরে নাই, মানে আপনি জাস্ট ওই সিজনাল ব্যবসায়ী, হ্যাঁ, সিরিয়াস ব্যবসায়ী না। আর হাতটা তুইলেন না, ডাকলে তো আপনারা আনমিউট করতেছেন না, তো হাতটা এখন তুইলেন না, প্রশ্নোত্তর পর্ব যখন আসবে তখন কইরেন আর প্রশ্ন করেন। আচ্ছা, ওকে, তাহলে এখানে কি বলছিলাম, অটো ভেরিফিকেশন সিস্টেম মানে আমি একটা কথা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে স্ক্রিন দেখা যায় তো নাকি? স্ক্রিন দেখা যায় না? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো। সেক্ষেত্রে অটো ভেরিফিকেশন মানে আপনি অগ্রিম নিতে পারছেন না, কারণ আপনার ব্র্যান্ড, আমি কোমরের জোর দিয়ে আপনাকে হিসকারি দিছি, মানে একটু কাতুকুতু দিছি যে বেটা তোর কোমরের জোর আছে, একটু অপমান করছি আর কি। অপমানিত হলে ভালো, আর না হলে খারাপ। তার মানে আপনি হা 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 করে আপনি হেসে পার করে দিচ্ছেন, কিন্তু আপনি অপমানিত হননি। অপমান হয়ে জিদ ধরেন যে কেন আমার ব্র্যান্ডিং নাই, কেন কেন আমার মাথার জোর নাই, আমি আসি ভাই, এই যে দেখেন আমি মাথার জোর আছে, আমি দাঁড়াইতে পারি, উঠতে পারি, সবই পারি। তার মানে যদি পারেন তাহলে এতদিন কেন করছেন না? আপনাকে মানুষ কেন বিশ্বাস করতেছে না? বিশ্বাস করার জন্য অন্যদিন মন্ত্র শিখাই দিব, তাহলে মানুষ এমনিতেই বিশ্বাস করবে, অগ্রিমও টাকা দিবে। এই যে আমাদের উদ্যোক্তায়নে যত ধরনের সার্ভিস হয় সবগুলো আমরা প্রিপেড সিস্টেম, মানে টাকা না দিলে আমরা কোনো কাজ করি না। তো আপনাকে এই মন্ত্র শিখাবো একদিন, যে কি মন্ত্র শিখলে আপনাকে মানুষ বিশ্বাস করবে, এই মন্ত্র একদিন শিখাই দিব। মানে অনলাইনের সময় এই মন্ত্র আবার ওই কুফুরি কালাম টাইপের কিছু না, এই মন্ত্র মানে কিভাবে আপনার ব্র্যান্ডিংটাকে ভালো করবেন আর কি। এনিওয়েজ, অটো ভেরিফিকেশন মানে মানুষ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আলাদা করে চেক করার কোনো দরকার নাই। এমনকি আপনার পার্সোনাল নাম্বার, যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি, বিকাশ তো অনেক ঘাড় তেরা মানুষ, মানে ওরা আবার ঘাড় তেরামি করে, ভালো করে মার্চেন্ট দিতে চায় না, এই বারবার অফিসে ঘোরাঘুরি করে অনেকেই মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নাই, এরকম অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টেও কেউ যদি টাকা পাঠায়, আপনাকে ম্যানুয়ালি চেক দেওয়ার কোনো দরকার নাই। এরকম অনেক সিস্টেম আছে যেখানে অটোমেটিক ভেরিফিকেশন হবে। আপনার এই যে মোবাইলে যখন মেসেজ দেয় কেউ, মানে বিকাশ থেকে মেসেজ আসে, তখন তো ওখানে একটা টিআরএক্স আইডি আসে, কত টাকা পাঠাইছে সেটা আসে, সব তথ্য মিলে গেলে অটোমেটিক ওয়েবসাইট বলে দিবে যে হ্যাঁ টাকাটা পাইছি আমি, মানে ওয়েবসাইটই বলে দিবে গ্রাহককে টাকাটা পাইছি। অথবা যদি না মিলে তাহলে ওয়েবসাইট বলবে যে টাকা পাই নাই। কিন্তু এই যে যখন ম্যানুয়াল সিস্টেমে যাবেন তখন কি হবে, আপনাকে ওইটা পেন্ডিং এ রাখবে ওয়েবসাইট, এবং আপনি চেক করবেন কখন কখন তাকে রিপ্লে করবেন। আমাদের অনেক অলস মানুষ দেখছি আমি ভাই, যে ইনবক্সে মেসেজ করে তাও তার খবর নাই, মানে কাস্টমার নক দিয়ে পাচ্ছে না। এরকম প্রচুর মানুষ আছে, পেজ আছে কিন্তু রিপ্লে করে না, কমেন্ট দিছে রিপ্লে করে না, তারপরে তাকে ইনবক্স করছে, রিপ্লে তো দূরে থাকবে, থাক মন চাইলে দোকান খুলি। আমি এরকমই মানুষ, মন চাইলে দোকান খুলবো, আর মেসেজ দিছে ওয়া তো দিবই না মেসেজ রিপ্লে, আল্লাহু আকবার। কিংবা ডোব্বা, মানে ডোব্বা দিয়ে বসে থাকেন। তো এই অলসতা করলে তো ব্যবসা করতে পারবেন না রে ভাই, সিজনাল ব্যবসা হয়েন না, সিরিয়াস ব্যবসায়ী হন। তাহলে অটো পেমেন্ট ভেরিফিকেশন থাকতে হবে, যেটাকে আমরা পেমেন্ট গেটওয়ে বলি। পেমেন্ট গেটওয়ের অনেকগুলো দিক আছে, যেমন এসএসএল কমার্স, আমার পে, এরকম টাইপের অনেকগুলো আছে। তবে আমাদের কাছে একটা সিস্টেম আছে যেটা খুব কম খরচে করা যায়, মানে খরচ নাই। আর পেমেন্ট গেটওয়ে নেওয়ার সময় অন্যান্য পেমেন্ট গেটওয়ে গুলো আর একটা অসুবিধা হচ্ছে যে টাকাগুলো প্রথমে আগে তাদের অ্যাকাউন্টে ঢোকে, তারপরে আপনাকে ডিসবার্স করে। মানে ধরেন কেউ পেমেন্ট করলো, প্রথমে তাদের অ্যাকাউন্টে ঢুকবে, তারপরে প্রত্যেক সপ্তাহে 2বার করে আপনি টাকাগুলো পাবেন। কেমন হয় যদি আপনি পেমেন্ট করা মাত্র আপনার কাছে চলে আসে, এটা কারো কারো কাছে যাবে না, ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। এরকম পেমেন্ট গেটওয়ে আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কেন গোমর রাখতেছি জানেন, মানে ওস্তাদের মায়ের শেষ চাইতে বেটা টাকা দিবি না আমাকে আর ক্লাস করবি, তাহলে তো হইলো না রে বেটা আমার কাছে টাকা। আচ্ছা, ও মাই গড, ফান করতেছি, মানে চেষ্টা করছি যে মার্কেটিং যেন অন্য এক্সট্রিম লেভেলে নেওয়া যায়, উদ্যোক্তায় যেন মানুষ জপে আর কি, এরকম চাচ্ছে। আমার কাছে নিতে হবে এরকম কোনো মানে নাই, প্রচুর মানুষ এটা করে আর কি। আপনারা শুধু পয়েন্টগুলো নোট করে নিয়েন যে এই পয়েন্টগুলো আমার লাগবে।
প্রোডাক্ট স্টক ব্যবস্থাপনা। এবার আসেন যে স্টক ব্যবস্থাপনার ব্যাপারটা। স্টক ব্যবস্থাপনা বলতে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার কোন পণ্য কত পিস আছে, আপনি কত পিস স্টকে রেখেছেন। যারা স্টক করেন বেসিক্যালি, অনেকেই আছেন যে অর্ডার পাওয়ার পর নিয়ে আসেন, মানে টাকার সমস্যা থাকে অনেকের, এরকম তো থাকে। আবার অনেকেই ধরেন 10 পিস 15 পিস 20 পিস কিনে রাখছেন, আপনার হাউসে আছে মাল। এখন এটা যদি বিক্রি হয়, বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে স্টক থেকে কমবে, তার মানে হিসাব তো মিলতে হবে। ওয়েবসাইটে আছে ধরেন মনে করেন স্টক দেখাচ্ছে 8 পিস, আপনার দেখাচ্ছে 7 পিস, তাহলে 1 পিস অবশ্যই কেউ না কেউ খেয়ে নিছে ভাজি করে। এটা তো মিলাইতে হবে না আপনাকে, যে আপনার ওয়েবসাইট বলতেছে 8 পিস আর আপনি পাচ্ছেন 7 পিস, তাহলে কেউ না কেউ ওখান থেকে মালটা সরাইছে, অথবা ঝামেলা আছে কোথাও। তো সেই ক্ষেত্রে এই স্টক ব্যবস্থাপনা অনেকেই করেন না, বুঝেনও না। স্টক কিপিং ইউনিটটাও বুঝেন না, SKU যেটা সেটাও বুঝেন না। এই ব্যাপারটা বুঝেন, আল্লাহর ওয়াস্তে এটা বুঝেন। এটা যদি না বুঝেন তাহলে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না। অনলাইনে হোক অফলাইনে হোক, এই স্টক ব্যবস্থাপনা খুবই জরুরি। SKU, স্টক কিপিং ইউনিট, এটা বোঝা খুবই জরুরি। এটা করতে হবে, বুঝতে হবে। যে ভাই বুঝবো কই, এই যে যদি বোঝার দরকার হয় আমাদের সাথে বইসেন, বুঝাই দিব। মানে আমি প্রত্যেকটা পয়েন্ট বুঝাইতে গেলে অনেক সময় আরব্য রজনী শুরু হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। এমনিতে আমি একটু বেশি বকি আর কি, তারপরেও এই একটা একটা করে পয়েন্ট বলতে গেলে সময় লাগবে বলে স্কিপ করে যাচ্ছি, বাট আমি পয়েন্ট বলে যাচ্ছি যেন আপনারা এটা বুঝতে পারেন। ওকে, তারপর ইনভয়েস বা ক্যাশ মেমো, অর্ডার স্লিপ। দেখেন আমি কিছু কিছু বিষয় কিন্তু পয়েন্ট করে দিচ্ছি যেটা আপনার ই কমার্স ওয়েবসাইটের মধ্যেই সম্ভব, এটার জন্য আলাদা কিছু করতে হবে না। তার মধ্যে এই যে এটা দেখেন, ইনভয়েস বা ক্যাশ মেমো। আপনার যে রসিদ দেন না, আপনি অর্ডার পাঠালেন, আপনি হাতে লিখে দিলেন কিংবা কোনো রসিদই দিলেন না, তাহলে আপনার তো ব্র্যান্ডিং তো চাঙ্গে উঠবে রে ভাই। ব্র্যান্ডিং তো আর একদিনে এমনি এমনি হয় না। ব্র্যান্ডিং করতে হলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়। তার ভিতরে এই যে একটা সুন্দর প্যাকেটের ভিতরে সুন্দর একটা মেমো দিয়ে দিলেন, এবং সেটা কম্পিউটার জেনারেটেড মেমো, একটা ইনভয়েস দিয়ে দিলেন, সেই ইনভয়েসটাও আপনার ই কমার্স সাইট জেনারেট করতে পারে, সক্ষমতা আছে, কিন্তু আপনি জানেন না বলে করেন না। তাহলে কি বলেছি, ইনভয়েস বা ক্যাশ মেমো বা অর্ডার স্লিপ। এবং অর্ডার স্লিপটা কি জিনিস, এই যে প্যাকেটের বাইরে তো একটা স্টিকার লাগাতে হবে, তাই না? প্যাকেটের বাইরে আপনাকে স্টিকার লাগাতে হবে না, যে আপনি কুরিয়ার দিচ্ছেন। এখন ওইটা যদি আপনি হাতে লিখে দেন, কত কালার এরকম করবেন? এই জিনিসটা তো ডিজিটাল করতে হবে আপনাকে। আর যদি আপনার এই হাতের কাছেই থাকে, আলাদা আলাদা করে সফটওয়্যার কেনার কি দরকার আপনার? তার মানে আপনার ইনভয়েস থাকতে হবে বা ক্যাশ মেমো থাকতে হবে, আবার অর্ডার স্লিপ প্রিন্ট করার জন্য করতে হবে। এটার জন্য থার্মাল প্রিন্টার ভালো। থার্মাল প্রিন্টার যারা চিনেন না, আমার সাথে বসবেন। কি কি ইকুইপমেন্ট লাগবে, কি কি ডিভাইস লাগবে, কম খরচে মুসমুসে ভাসবেন কিভাবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে সাপ্লাই করি। আপনারা আস্থা রাখতে পারেন, যাদের টাকা পয়সার সমস্যা আছে, মানে পুঁজি কম, তারাও আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা ফাইন্যান্সিয়াল ভাবেও কিন্তু আমরা বিনিয়োগ করি। যারা ভালো আইডিয়া নিয়ে আসে আমাদের কাছে, তাদেরকে আমরা বিনিয়োগ করি এবং তারা আস্তে আস্তে আমাদের টাকা পরিশোধ করে দেয়। এরকম সুযোগ আছে, আমাদের উদ্যোক্তায়নে আছে। এবং এটার জন্য কিছু রুলস ফলো করতে হবে আপনাকে। আর যাদের টাকা পয়সার সমস্যা নাই, মানে ওই যে আমার আব্বা, আমরা তখন অবশ্যই গরিব ছিলাম, খুবই গরিব ছিলাম, একটু গল্প গল্প করি না, না হলে তো আর ভাল লাগবে না। তখন আমাদের সত্যি অভাব ছিল। তো গম পাইছিলাম না আমরা, মানে স্কুলে তখন গম দিত, বুঝছেন, প্রাইমারিতে পড়তাম। তো আমার আব্বা খুব রেগে গেছিল যে আমরা এত কষ্ট করছি, মানে আমরা, মানে চেয়ারম্যানের ছেলে পাই কিভাবে আর আমার ছেলে পাইলো না। তো হেডমাস্টার সাথে একটু মানে কথার মানে জোরে কথা বলে ফেলছে। মানে আমার আব্বা অশিক্ষিত হলেও মানে ক্লাস 3-তে পড়ছিল, মানে তারপরও তার ভিতরে সমীহ কিংবা কাণ্ডজ্ঞান ছিল, মানে একদম মাথা নষ্ট না। তারপরে উনি বলেছিলেন যে বেটা, তোমার হচ্ছে এই মানে স্কুলের গম খাইতে হবে না, আমরা প্রয়োজনে চাষ করে গম করবো, খাবো, তারপরেও স্কুলের গম, প্রয়োজনে আমরা রুটি খাবো না। এরকম একটা মানে খুব অভিমান হয়েছিল তার ভিতরে আর কি সেদিন। তো ওই অভিমানটা আমি দেখেছিলাম, তখন আমি ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম। তখন আমি অতটা ডিপে বুঝতাম না, এখন বুঝি। আমার আব্বা নাই যেহেতু 10 বছর, আর আপনাদের ইমোশনাল করতেছি না, আমি বোঝাতে চেষ্টা করতেছি। সেটা হলো যে কাণ্ড জ্ঞানহীন মানুষ হলে হবে না, মানে জ্ঞান থাকতে হবে এবং জেদ থাকতে হবে। আর এই যদি জেদ না থাকে তাহলে হবে না। আর আমার আব্বার কথা কেন বললাম, সেটা হলো যে কিছু কিছু কথা কিছু কিছু সময় আমাদের মাথাতে আমরা নেই না। এই যে আমি এত কথা বলতেছি সেজন্য আপনার মাথাতে নিচ্ছেন না, কিন্তু ঠিকই আপনি যখন ধরা খাবেন, ঠ্যাক খাবেন, কিংবা কোনো জায়গাতে বেঁধে যাবেন, কিংবা কোনো জায়গাতে গিয়ে আপনি অকুল পাথারে পড়বেন, তখন ঠিকই আপনার মনে হবে যে ওহো, মোস্তাফিজ ভাই তো এটা বলছিল। তখন অন্ততপক্ষে ভাগ্যের দোষ দিতে পারবেন না। কোনো না কোনো ভাই, কোনো না কোনো আমাদেরই সব কলিগ, সে একদিন বলেছিল যে এই কাজটা করতে হবে, আমি কেন করিনি এটা। তখন আপনি নিজের কপাল চাপড়াবেন। তো এই চাপড়ানোর সুযোগ করে দিচ্ছি আমি। বলছিলাম যে ইনভয়েস বা ক্যাশ মেমো বা অর্ডারশিপ, এটা থাকতে হবে, এটা থাকা জরুরি, এটা করতে হবে। যদি ই কমার্স সাইট বানাতেই হয় তাহলে এক সাইটের ভিতর এটা করার চেষ্টা করবেন। ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে হবে। ফেসবুক বিজনেস পেজ সেট আপ আবার কি জিনিস রে ভাই? আমার তো পেজ আছেই, সেট আপ আবার কি জিনিস?
প্রচুর কাজ আছে রে ভাই। একটা পেজ রেস্ট্রিকেশন হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, ডিলিট হয়ে যায়, হ্যাঁ, পেজ হাওয়া হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। সেটা এখন বুঝতেছেন না, বুঝবেন কাল, ছাই তুলবেন আর পারবেন কাল। ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে আপনি যে ফেসবুক পেজটা চালাচ্ছেন, এটা তো জাস্ট একটা খুলেছেন আপনি, আপনি যতটুকু পার্সেন্ট করছেন, কিন্তু ইন্টারনাল অনেক কাজ আছে, সেই কাজটা কাউকে দিয়ে করাই নেন, অথবা একটু নিজে শিখেন যে কিভাবে করতে হয়। পেজ সেটআপ, বিজনেস পেজ সেটআপ জিনিসটা কি, কোন কোন বিষয়গুলো করা যেতে পারে, যেমন অটোমোশনের যে ব্যাপারটা। অটোমোশন, আচ্ছা আমার ড্রাইভার ফোন দিছে, একটু ফোন ধরি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো নুরুল। হ্যাঁ, এই ক্লাস শেষের পথে, তুমি আসতে পারো। ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো, একসাথে আসা হবে। আসো আসো। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি ব্যাপার হঠাৎ করে? আমি এই যে ক্লাসে আছি, আমি বের হবো একটু পরে। তুমি কি মানে এখন মোড়ে আছো না কোন জায়গায় আছো? ও বাড়ির যাবা? তাহলে বাড়ি চলে যাও নুরুলের সাথে করে, আমি পরে গাড়ি নিয়ে আসছি একটা। কই কে? আচ্ছা ফোন দাও, আমি ক্লাসে আছি ভাই। হ্যাঁ, এখনই চলে আসবো। হ্যাঁ, এরকমই হবে, তার আগেই হয়ে যাবে। হ্যাঁ। আসো, যদি আসো তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, এই এই ড্রাইভার আবার আমার 4 চাকা নাই রে ভাই, ভ্যানের ড্রাইভার, থ্রি হুইল ড্রাইভার আর কি। তো যাই হোক, আমি বাইক আছে, মানে 4 চাকা না হলো 2 চাকা আছে। হম, এসি লাগাবো সামনে সামনে সামনে, সামনে বছরে লাগাবো। এবার তো শীত তো চলে আসে বলেন, এখন এসি লাগালে শুধু শুধু অপচয় হবে। এসি লাগাবো সামনের বছর লাগাবো, হ্যাঁ ঠিক আছে। আপনাদের প্রমিস করলাম, পিঙ্কি প্রমিস, সামনের বছর এসি লাগাবোই। আর 4 চাকা কিনবো না, মানে 4 চাকাতে প্রচুর খরচ রে ভাই, আমরা তো আসলে জেনারেল লাইফ করি। আচ্ছা কি ঢুকাইছি বলেন তো, মানে আপনাদের সাথে গল্প করতে করতে কোন দিকে চলে গেছি। ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে হবে। ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে হবে যেমন ইনবক্স অটোমেশন। কেউ যদি মেসেজ দেয়, আপনি যদি অফলাইনে থাকেন, সুন্দর করে একটা মেসেজের রিপ্লাই চলে যাচ্ছে। নট অনলি দ্যাট, আপু আপনার কাছে 3 পিস নাই, সঙ্গে সঙ্গে 3 পিসের কয়েকটা ছবি তাকে দিয়ে দিচ্ছে। এটা কিভাবে হবে যদি সেট আপ না করেন? যদি সেট আপ না করেন তাহলে কিভাবে হবে? আপনি আপনি টি শার্ট বিক্রি করেন, আপনি বলেন, ভাই পোলো টি শার্ট নাই। কেউ যদি এরকম মেসেজ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে কয়েকটা পোলো টি শার্টের ছবি সহ ডিটেলস চলে যাবে তার কাছে। স্পেসিফিক ভাবে এমনিতে তো গ্রিটিংস মেসেজ যাই, যে হ্যালো, স্বাগত আপনাকে, আমাদের একজন প্রতিনিধি আপনাকে মেসেজ দিবে কিছুক্ষণের মধ্যে, এরকম তো মেসেজ যাই। কিন্তু স্পেসিফিক কোনো শব্দ লিখে যদি কেউ মেসেজ করে, যে আপনি লিখলো যে ঠিক আছে, পোলো টি শার্ট কিংবা 3 পিস কিংবা এই খাবারের অমুক খাবারের দাম কত, এক্স্যাক্টলি ওই খাবারের দামটাই সে জানাবে। আপনাদের কাছে এই নাই, কিছু স্যাম্পল দেখান তো, এক্স্যাক্টলি ওই জিনিসটা স্যাম্পল সে দেখাই দিল আপনার হস্তক্ষেপ ছাড়া। তো এটা কিভাবে করে? এটাকে সেট আপ ছাড়া হবে? হবে না। তাহলে আপনার কর্মঘন্টা বাঁচাই দিচ্ছে যে, শুধুমাত্র অবহেলার কারণে 1500 2000, আমাদের যেমন 3000 টাকার নিচে সেট আপ নাই, মানে 3000 টাকার নিচে আমাদের ফেসবুক পেজ সেট আপ নাই। 3000 টাকা দিব তাও ফেসবুক পেজ তৈরি করার জন্য? এরকম অনেক শুনি আমি। তো সে ব্যবসা করবে লাখ টাকার, কিন্তু 3000 টাকা দিয়ে সে ফেসবুক পেজটা, মানে যে পেজের মাধ্যমে সে সেল করবে, সেটা সে ভালো করে সেট আপ করতে চায় না, খরচ করতে চায় না। কেন? আল্লাহ মালুম, জানি না। হয় তার কাছে টাকা নাই, বাজেট নাই, অথবা আমি এমনও মানুষ দেখেছি টাকা আছে কিন্তু খরচ করবে না, কিন্তু অন্য ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করে ফেলেছে, একটা অফিস দিয়েছে, 3-4টা কর্মী নিয়ে নিয়েছে, হ্যাঁ, কিন্তু মানে যে কাজটা যে মাধ্যম দিয়ে করবে, সেই প্রযুক্তিতে খরচ করার এখনো অভ্যাস আমাদের হয়নি। তাই বিরক্ত থেকে বলি রে ভাই, একটু হতাশা থেকে বলি, আমরা খুবই ফ্রাস্ট্রেশন। আমরা ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, তখন সে তামঝাম অনেক কিছু বলছে বাজেটের ব্যাপারে, ভাই 10,000 টাকায় হবে না? তখন মনে হয় বাড়ি দেই দেওয়ালটা, মানে দেওয়ালটা আমার কাছে আসুক, মাথায় একটা বাড়ি দেই। তো এটা কিভাবে হয় সম্ভব? কিভাবে একটা ডেভেলপারের এতই কি ভ্যালুলেস যে তারা এটা সময় দিয়ে করবে আপনার জন্য? তার মাত্র 10,000 টাকা আপনি কেন দিবেন তাকে? একটু খরচ দেন, একটু বলেন, দেখেন স্ট্যান্ডার্ড কি সেটা বুঝেন। আচ্ছা আপনাদের দোষ দিন, এটা আমাদেরই দোষ, হয়তো আমরা বোঝাতে পারিনি যে একটা লোগো 200 টাকায় করা যায়। এটা তো অন্যরা মার্কেট নষ্ট করছে বলে আপনার ভেতরে ধারণা তৈরি হয়ে গেছে যে লোগো 200 টাকাতে পাওয়া যায়।
একটা লোগোর পিছনে কয়েক কোটি টাকা খরচ করা যায় আর কি। এনিওয়েজ, ফেসবুক পেজ বিজনেস সেটআপের ব্যাপারটা বললাম, আমরা শর্ট হয়ে গেছে, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। ফেসবুকের জন্য অ্যাড তৈরি এবং টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করা, এটাও খুব জরুরি ব্যাপার। যখন আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেছে তখন আপনার ওয়েবসাইটের জন্য আপনার অডিয়েন্স তৈরি করা এবং সেটার জন্য অ্যাড তৈরি করা এটাও জরুরি, কন্টেন্ট তৈরি করা জরুরি। তা না হলে আপনার ফেসবুকের থেকে মানুষ ওয়েবসাইটে যাবে না। সব হাত বেঁধে রাখছেন কিন্তু আপনার ট্রাফিক নাই, মানে আপনার তামজাম সব রেডি, বর আসে নাই, তাহলে তো হইল না আমার। তো সেই ক্ষেত্রে বর নিয়ে আসতে হলে কিংবা ট্রাফিক নিয়ে আসতে হলে কিংবা গ্রাহক নিয়ে আসতে হলে আপনাকে সুন্দর ভালো ক্রিয়েটিভ কন্টেন্টের মাধ্যমে অ্যাড দিতে হবে আপনাকে। এই অ্যাডটা দেওয়ার জন্য আপনাকে এই অডিয়েন্স সিলেকশনটাও জরুরি। কার কাছে আপনি দিবেন, কার কাছে যাবেন, কিভাবে যাবেন, ওয়েবসাইটটা কার কাছে প্রকাশ করবেন, এগুলো একজনের কাছ থেকে করে নেবেন। ওয়েবসাইট পার্সোনাল ফ্রি ট্রেনিং আমরা দিব, এখানে লেখা আছে যে আপনি ওয়েবসাইট বানাইছেন কিন্তু অনেকেই ব্যবহার করতে না পারার কারণে এটা ফালাই রাখে এবং দিন শেষে কিন্তু এটার ব্যবহার করে না সে, মানে 1 বছর চলে গেছে, নবায়নের সময় তার কাছে কষ্ট হয় যে ভাই ওয়েবসাইট তো কিছুই করতে পারলাম না, কিন্তু সে কখনো এটা কাজে লাগায় নাই। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটের জন্য ফ্রি ট্রেনিং পাবেন আমাদের কাছ থেকে, টিউটোরিয়াল সহ বিজনেস গ্রোথে বিশেষ সাপোর্ট, মেন্টরিং এবং কনসালটেশন পাবেন আমাদের কাছ থেকে। মানে আপনি গ্রোথ করার জন্য স্পেসিফিক আপনার অসুখ দিয়েই প্রেসক্রিপশন হবে, কমন কোনো কথা বলা হবে না। আপনার অসুখ কি, প্রবলেম কোথায়, এটা কি বাজেটের সমস্যা না সাইকোলজিক্যাল প্রবলেম, না আপনার গার্লফ্রেন্ড চলে গেছে ছেঁকা খায় বসে আছেন, খালি একটু পর পর খালি ওর কথা মনে হয় আর আপনি রিসেট হয়ে যান। মানে রাত্রে আপনি প্ল্যান করছেন কালকে সকালে একদম একদম সেই রকম টাইপের কন্টেন্ট বানাবো, একদম সেই যে কন্টেন্টটা বানানোর পরেই মানুষ একদম হুমড়ি খেয়ে পড়বে। সকালে হয়েছে ঘুম থেকে উঠে আমাকে বাবু বলে কেউ ডাকে না কেন, এই বলে আপনি কান্নাকাটি শুরু করছেন। কিংবা আপনার বাড়িতে এত অশান্তি, এই সব অশান্তিতে আপনার মানে কাজের যে 13টা সেটা বেজে গেছে, তখন আর আপনার হচ্ছে না। মানে আমরা সাইকোলজিক্যাল টেস্টও করি, এমন অনেক সময় আছে। আমরা প্রথমে বলে নেই যে আপনার কিছু পার্সোনাল ব্যক্তিগত প্রশ্ন আমি করবো, তো সেই ক্ষেত্রে এটাতে আমার বুঝতে সুবিধা হবে। আপনাকে কাউন্সিলিং মানে কি, কনসালটেশন মানে কি, কনসালটেশন মানে হচ্ছে যে আপনার ব্যবসাটা কেন অসফল হচ্ছে, কেন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, এটার পেছনে কিছু কিছু সিলি পয়েন্ট থাকে, একদম সিলি, যেটা কঠিন কোনো পয়েন্ট না। আপনি হয়তো ভেবে বসে আছেন যে আমার টাকা নাই তাই ব্যবসা হচ্ছে না, কিন্তু অনেক পয়েন্ট থাকতে পারে যেখানে আপনার সাকসেস আসছে। তো এই ব্যাপারটা আমরা অবশ্যই মেন্টরিং করব। এই পুরো প্যাকেজ হচ্ছে আমরা দুটো প্যাকেজের সিস্টেমে সাজাইছি, একটা হচ্ছে 55,000 টাকা এবং বিশেষ বিশেষ মূল্য আমরা 100 জন, প্রথম 100 জন মানে অলরেডি কন্টেন্ট তৈরি করে আমরা পাবলিশ করব, 30,000 টাকা আমরা দিব। এই পুরো জিনিসটা আমার কাছ থেকে বুঝে নেবেন আপনি 1 বাই 1, যে ভাই 30,000 টাকা। আবার 30,000 টাকা পর্যায়ক্রমে কিস্তিতে পরিশোধ করতে পারবেন। যে ধরেন আমরা তো অনেক সময় হয় না, ওয়ালটনের প্রোডাক্ট কেন বিক্রি হয় বেশি বেশি, কারণ আমি পুরো ফ্রিজের টাকা দিতে হচ্ছে না, ফ্রিজটা কিনলাম, এই যে কুরবানি আসতেছে গোস ঢুকাই খাবো আর কি, ফ্রিজ এখন আমাকে 30,000 টাকা 50,000 টাকা কিভাবে দিব আমি, কিন্তু আমাকে যদি মাসে মাসে সুযোগ দেওয়া হয় তাহলে আমি এটা পরিশোধ করতে আমার কষ্ট হবে না। এরকম পরিশোধের ব্যবস্থা আছে। খরচ করেন ভাই, তবে জায়গা মতো খরচ করেন এবং জিনিসটা ভালো নেন। এই মানে তামঝাম নিয়ে অল্প টাকায় কোনো কিছু নিয়ে মানে এটা ইয়া কইরেন না আর কি। তো সেই ক্ষেত্রে যারা 100 জন আমাদের অলরেডি এটা প্রচারই করিনি, তারপরেও আমার মোটামুটি 8টা থেকে 9টা অর্ডার চলে আসছে কালকে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই সিস্টেমের ভিতরে আসতে পারেন। এবং 100টা মানে 100টা, এটা লোভ দেখানোর জন্য বলা না যে 100 জন, এই 100 জন আর কখনো শেষ হয় না, মানে আজীবনই 100 জন এরকম না। 100 জন পূরণ হয়ে গেলে আমাদের তো চাপ বাড়বে, তাই না? একজন মানুষ বাড়লো মানে একটা চাপ বাড়লো। আমরা ওই ক্যাপাসিটি ক্যালকুলেশন করে এখানে 100 জনের কথা উল্লেখ করেছি, যেন 100 জনের চাপটা আমরা নিব আর কি। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পয়েন্ট গুলা বলে ফেলছি, অনেক কিছু ব্যাকর করছি, এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্বর পালা। এটা কি পিক্সেলের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। আয়শা আলম আপু ঠিক ধরেছেন, তানভীর বলেছেন জি বুঝতেছি। আচ্ছা, মাহবুবা মঈন বলছে আগে কিছু অনেক কিছু জানতাম না, আপনার শেখানোর পদ্ধতিটা মাশাআল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনার পিডিএফটা আমরা পাবো কি? হ্যাঁ অবশ্যই পাবেন, যারা আমাদের গ্রুপে আছেন কিংবা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আছেন তারা অবশ্যই পাবেন। না পাইলে আমাদের কেউ একজন প্রতিনিধি এখানে লিঙ্ক দিয়ে দিবে, সেখানে চাইতে পারেন। নজরুল ভাই বলেছেন আমি আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ কল মি। এই যে নাম্বার নিয়ে নিছে আমাদের, এভাবে সরাসরি নাম্বার দিবেন না, হ্যাঁ মানে ব্যক্তিগত নাম্বার সরাসরি দিবেন না। যেটা করবেন সেটা হচ্ছে যে প্রয়োজনে ওই এজেন্সির নাম্বার নেবেন, আমাদের নাম্বার পাবলিক, সমস্যা নাই, কিন্তু পাবলিকের নাম্বার পাবলিক হইলে সমস্যা। তো সেই ক্ষেত্রে প্রয়োজনে নাম্বার নিবেন, নিয়ে কল দিবেন, নাম্বার দিবেন না যে কল মি, এই কথাটা বলবেন না, তাতে করে আপনার প্রাইভেসি নষ্ট হবে আর কি। হ্যাঁ, তো এমনও তো হতে পারে আরেকজন এখানে খুব চতুর একটা ব্যক্তি আছে, আপনাকে কল দিয়ে বলে এই মোস্তাফিজুর ভাই 30,000 টাকা দিচ্ছে, সব আমি দিব 10,000 টাকা, হ্যাঁ আপনাকে এমন ফান্দে ফেলে দিবে, দেওয়ার পর টাকা পয়সা নিয়ে ধরেন মনে করেন প্রতারণার শিকার হয়ে যাবেন আপনি। আর দিন শেষে আমার দোষ দিবেন যে ভাই কি আপনার নাম করে তো করলো, একজন ফোন দিল তা আমি তো সব বিশ্বাস করে দিয়ে দিলাম, তারপরে তো আর কোনো কিছুই দেয় না, তখন আমার নাম হয়ে যাবে। ব্যাপারটা এরকম করবেন না কখনো। তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন অথেন্টিক মানুষের সাথে কথা বলার,
এজেন্সি হলে এজেন্সির নাম্বার আছে, ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, সেটা দিয়ে ভালো করে তথ্য নিয়ে কথা বলবেন। মেসেঞ্জার রিপ্লাই ইমেজ দেওয়া যায় কি? অবশ্যই দেওয়া যায়। মেসেঞ্জার রিপ্লাই ইমেজ দেওয়া যায়, তথ্য দেওয়া যায়, এমনকি সঠিক কিওয়ার্ডে ধরুন পোলো টি শার্টের এগেনস্টে আপনি পোলো টি শার্ট কয়েকটা নির্ধারণ করে রাখবেন আগে থেকে, সেটাও করা যায়। আপনি আপনি বিশ্বাসও করবেন না যে অটো এআই সিস্টেমে ইন্টিগ্রেশন করা যায়, যে সে যা বলবে অটোমেটিক রিপ্লে যাবে, আপনাকে রিপ্লে করতে হবে না, এরকমও সিস্টেম করা যায়, যেটাকে আমরা মেসেঞ্জার বট বলি। তবে বেসিক এন্ট্রি লেভেলের কথা শুনে রাখেন, যেখানে কোনো খরচ হবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু যে সেট আপ করে দিবে সে হয়তো বা পারিশ্রমিক নিবে। তো সেই ক্ষেত্রে এই সিস্টেম করা যায়, আপনি একটু ঘাটেন, প্রয়োজনে ফ্রিতেও অনেক কিছু আছে, আপনি শিখে নেন। তো সেই ক্ষেত্রে শিখে যদি নিজে করতে পারেন, দ্যাটস গুড ফর ইউ, ফর ইউর পকেট। আর যদি করতে না পারেন তাহলে আমাদের মতো এজেন্সি আছে, তাদের মাধ্যমে করে নেন। আচ্ছা, কেউ কেউ হাত তুলছেন, আনমিউট করেন। আমি প্রথমে নাম ডাকবো, আপনারা একটু প্রস্তুতি নেন। হাত তুলছেন হচ্ছে আবু সাইদ, আবু সাইদ ভাই, আবার মোস্তফা। আচ্ছা, অনেকে হাত নামাইছেন, বলে ভাই আমার তো প্রশ্ন নাই, সব পায়ে গেছে। তাহলে প্রশ্ন নাই, আপনারা তো ভয়ে হাত টাত তুলছেন না। আমি হলে 3 হাত তুলতাম রে ভাই। এখন 3 হাত ওইটা কোথায়, কোন মানে আমি কেন তুলতাম? এই কারণ তুলতাম, আমার প্রচুর প্রশ্ন হতো, আমার মাথার ভিতরে খালি প্রশ্নই খালি ঘোরাফেরা করে, এইটা কি, ওইটা কি, ওইটা কি না হইলো, এটা আপনি বললেন, এটা কি হবে, কিভাবে হবে আমাকে একটু বলেন। হ্যাঁ, আমি লজ্জা শরম পাই না, প্রশ্ন করার ক্ষেত্রে লজ্জা শরম করেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। তাই প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রশ্নের জন্য হাত তুলেছেন হচ্ছে সোনিয়া সালমান আপু। জি, প্রশ্ন করেন ভাই আপু, আনমিউট করেন, প্রশ্ন করেন আপু। আচ্ছা, হ্যাঁ, জি জি, আসসালাম ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। মানে জি জি, আমাকে শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে জি স্যার, আমরা শুরুতে ছিলাম একটি ওয়েবসাইট, মানে ভালো ওয়েবসাইট কিভাবে আমরা চিনবো বা ওয়েবসাইটের কি কি বৈশিষ্ট্য থাকবে, তো সেই বিষয় নিয়ে। তো পর্যায়ক্রমে প্রথমে টপিক গুলো মানে পয়েন্ট গুলো বুঝতে পেরেছি, বাট শেষের দিকে এসে ফেসবুক বিজ্ঞাপন পেজ সেট আপ, সাথে ফলোয়ার, দেন একটা পয়েন্ট ছিল ফেসবুকের জন্য অ্যাড তৈরি এবং টার্গেট অডিয়েন্স ক্রিয়েট, মানে হুম হুম, ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজ, এটা কি কানেক্ট বা এটা কি সম্পর্ক, বা এই দুটো পয়েন্টে এটা যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ সোনিয়া আপু, খুবই যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন। এই জন্য এটা সম্পর্ক এই জন্য আমি ওখানে রেখেছি। ধরুন আমি ওই কথার পরিপ্রেক্ষিতে এরকমও শব্দ আমি বলেছিলাম যে আপনি ওয়েবসাইট বানিয়েছেন, ওপরের পয়েন্টগুলো সবকিছু বুঝে নিয়েছেন, কিন্তু ট্রাফিক নাই আপনার সাইটে, যেটার মূল মূল মানে কাঁচামাল মানুষ আসবে দেখবে। এখন এটার জন্য আপনাকে তো প্রস্তুতি নিতে হবে। আপনার সাইট বানাইছেন, ভালো সাইট বানাইছেন, সেখান থেকে সেল জেনারেট করবেন, সেল আসলে হবে কিনা এটা নির্ভর করবে আপনার সাইটে ট্রাফিক যাচ্ছে কিনা। ট্রাফিক দুই ভাবে যায়, খুবই স্পেসিফিক, আপনি মাথায় নিয়ে নেন। একটা হচ্ছে অর্গানিক ওয়েতে। অর্গানিক ওয়েতে মানে আপনি সাইট বানাইছেন ঘরের বাজার নামে, ধরেন কথার কথা, মানুষ ঘরের বাজার লিখে তো আর সার্চ দিবে না, দিবে সরিষার তেল লিখে। এখন সরিষার তেল লিখে যদি ঘরের বাজার ওয়েবসাইটটা সবার প্রথমে দেখায়, মানুষ কি নামে সাইট আছে সেটা দেখতে যায় না, কিন্তু তার সমস্যা লিখে সার্চ দেয়। ধরেন আপনি লিখলেন যে রোদ চশমা, মানে কিংবা সানগ্লাস নিতে চাই, এরকম টাইপের সার্চ দিলেন, একটা সাইট সবার প্রথমে আসলো, সেখানে ক্লিক করলেন, অর্ডার করলেন। তার মানে এটা হচ্ছে অর্গানিক কিংবা এসইও করে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করে আপনি সাইটটা মানুষের কাছে পৌঁছালেন। আপনার নাম দিয়ে কিংবা আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে কেউ সার্চ দিবেন, এটা নিশ্চিত থাকেন, কারণ আপনাকে তো চেনেই না সে। তো সেক্ষেত্রে সে তার সমস্যা দিয়ে ইয়া করবে, যে সে বলবে আমার 3 পিস লাগবে পাকিস্তানি, আমার 3 পিস লাগবে যেটা তন্নি বিক্রি করে, আমি 3 পিস নিতে চাই যেটা অ্যাকচুয়ালি পাকিস্তানি, এরকম টাইপের আপনি লিখবেন। আপনার সাইটে এমন এলিমেন্ট দেওয়া আছে যেটা সবার প্রথমে দেখাবে, সেখান থেকে ট্রাফিক পাবেন। এবং ফেসবুকের মাধ্যমে কেন, প্রথমেই এসইও করবেন, সাইট বানাবেন এবং সাইটে র্যাঙ্কিং করবেন, এরকম তো হবে না। আগে 6-7 মাস যাবে, আপনি পুরনো হবেন, বেচা বিক্রি হবে, মানুষ ঢুকবে, তখন গুগল অটোমেটিকলি আপনাকে চিনবে যে এই লোকটা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, এই লোকটার প্রোডাক্ট ভালো, তাই একে সামনের দিকে নেওয়া যাক। এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে করবেন। প্রথম দিকে করার জন্য সেই জন্য আমি ফেসবুককে কানেক্ট করেছি এই জন্য, যে একটা ভালো ইমেজ কন্টেন্ট, অ্যাড কন্টেন্ট, ফলোয়ার, এগুলো যদি আপনার না থাকে, তাহলে আপনি ট্রাফিক, যেটা আপনার মূল কাঁচামাল ওয়েবসাইটের, সেটা আপনি পাবেন না। সেই জন্য আমি ওয়েবসাইটের সাথে সাথে যে সোশ্যাল প্ল্যাটফর্মটা, যেটা আমরা ফেসবুক সচরাচর, মানে আমরা এশিয়ান কান্ট্রিতে সচরাচর যেটা ব্যবহার হয় সচরাচর, সেইটাই হচ্ছে আমি বলেছি। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ওকে, সো তারপরে হচ্ছে নজরুল ইসলাম। অনেকে হাত তুলে নামাই ফেলতেছেন, কেন কি জানি, বুঝি না। আচ্ছা নজরুল ভাই বলেন, নামাইন না, প্রশ্ন যতক্ষণ শেষ না হবে তখন নামাবেন না। নজরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি ওয়ালাইকুম লিংকে 9টা থেকে ঢুকতে পারছিলাম না, অনেক চেষ্টার পরে ঢুকতে পারলাম, আমি ক্লাসটা মিস হয়ে গেল। তো আমি কি এটার মানে অডিও বা কিছু পাবো আজকে? হ্যাঁ, অবশ্যই পাবেন। এর আগের ভিডিও কি আপনি পেয়েছেন?
জি আর সাইদ ভাই, আগেরটা পেয়েছিলাম। জি, এবং ওটার অডিও দেখছি পাইছি। হ্যাঁ আপনি এবার ভিডিও অডিও পাবেন, ভিডিও পাবেন, আমাদের গ্রুপে দেওয়া হবে, সমস্যা নাই। আর কেন আপনি ঢুকতে পারেননি একটু আমাকে বলেন তো, মানে আপনি জয়েনে ক্লিক করছেন নেটওয়ার্কের প্রবলেমের কারণে, না কেউ জয়েন করাই নাইনি সেটা? না হলে আমার প্রতিনিধি আছে তো, তাদেরকে বলতে হবে যে আসলে সমস্যাটা কোন জায়গায়। আম- আমি ঠিক বুঝতে পারলাম না, আমি যখনই দিচ্ছি তখনই ওই যা বারবার নিউ লেখা উঠছে, বারবার নিউ লেখা উঠছে। আমি ওখানে তাও আবার প্রেস করে আমি এটা কপি করলাম, লিঙ্কটা কপি করে দিচ্ছি, তাও হচ্ছে না, তাই সে অন্যদিকে চলে যাচ্ছে। বুঝতে পারছি, টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। আবু সাইদ ভাই, আমি অবশ্যই লিঙ্ক পরে দেওয়ার দেখছি যে আবার হলো। আচ্ছা, আমি লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা আপনাদের ওই যেখান থেকে লিঙ্ক দিয়েছিলেন, আমি ওখানে অনেকবার মেসেজও দিয়েছি, কি আমাকে পার্সোনালি যদি কেউ লিঙ্ক দিত, এরকম আমি অনেক ইয়ে করছি। আবার অনেক মানে কমেন্টে মেসেজ করছি যে আমি ঢুকতে পারছি না, ঢুকতে পারছি না, এখন ঢুকতে পারছি না। তো পরে যা হোক এই 10টার দিকে ঢুকতে পারলাম। আচ্ছা, আমরা আমরা দুঃখ প্রকাশ করছি ভাই, আপনি শুরু থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেননি এবং আপনি আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের ক্লাসটা পুরোটা করতে চাচ্ছেন। আমরা আজকে ভিডিওটা প্রসেস হবে আগামীকালকে, মানে আজকের ক্লাসটা আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, মানে এবং এই লিঙ্কটা আমি গ্রুপে এবং অন্যান্য জায়গায় যেখানে আপনি আছেন সেখানে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, তাহলে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আচ্ছা, শাওরি গেছে নজরুল ভাই? শাওরি মনে হয় গেছে। ভাই আনমিউট আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ভাই আমি ফান করছি, আপনি কিছু মনে নিয়েন না, ঠিক আছে? আসলে আমি না 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 আমি রাস্তায় ছিলাম তো তাই। জি 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 ভাই, হ্যাঁ। আমি মানে আপনাদের ইয়ার সাথে টিমের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? নজরুল ভাই হচ্ছে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আপনি মিউট করেন, আমি হচ্ছে বলে দিচ্ছি। আর কালকে ভিডিওটা আমি পাই নাই তো, আমার লিংক এখান থেকে পাওয়া যাবে? জি পাওয়া যাবে, জি পাওয়া যাবে, আমি বলে দিচ্ছি আপনাকে কিভাবে পারবেন আর কি। আপনার দুটো প্রশ্ন নজরুল ভাই, ওকে, সেটা আসসালামু হচ্ছে যে আলাইকুম, ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন, আমাদের প্রতিনিধি লিঙ্ক দিয়ে দিয়েছে, মানে আমাদের সাথে যুক্ত হবার জন্য একটা লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এখানে একটা নাম্বারও আছে, সেই নাম্বারটাও আমাদের আলাদা করে লিখে দিবে প্রতিনিধি, ওই নাম্বারে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। শুধু বলবেন যে কিভাবে যুক্ত হতে চাচ্ছেন, মানে কেন যুক্ত হতে চাচ্ছেন, এটা একটা ব্যাপার। আমাদের সেবাগুলো কি কি আছে সেটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন, যে উদ্যোক্তায়ন আসলে কি করে, কিংবা কিভাবে যুক্ত হওয়া যায়, কিভাবে আমি এদের সাথে কাজ করতে পারি, কিংবা আমার সুবিধাগুলো নেওয়ার জন্য কি করতে পারি, এটা আপনি চাইলে বিস্তারিত কথা বলে নিতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ক্লাস কিভাবে পাবেন আপনি, আমাদের এই লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটি লিঙ্ক চাইবেন, যে ভাই তোমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেটা লিঙ্ক দিয়ে দিও, আর হোয়াটসঅ্যাপে নাকি একটা কমিউনিটি আছে সেখানেও লিঙ্ক দিয়ে দিও, যাতে আমি ওখানে রেগুলার থাকতে পারি, আপডেট জানতে পারি। অবশ্যই হেল্প করবে ইনশাল্লাহ, যদি হেল্প না করে আমাকে পরবর্তী ক্লাসে বিচার দিয়েন, আমি এদের সবাইকে মানে পিটাবো আর কি। হ্যাঁ, আমাদের প্রতিনিধি সব আমাদের পরিবারের সদস্য, আশা করি হেল্প পাবেন। আশা করি উত্তর পেয়েছেন ভাই, এবং পরবর্তী সময় আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে নজরুল ভাই গেল, এবং মঈন ভাই হাত তুলে রাখছেন। ভাই না, আপু, মাহবুবা মঈন, মাহবুবা আপু হাত তুলেছেন, একটু বলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে একটু প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ওয়েবসাইট যখন আমরা তৈরি করি এরপরে তো আমাদের একটা প্রচারণা করতে হয়, সেই প্রচারণা আমরা কিভাবে করতে পারি যদি একটু বলেন, খুব উপকার হবো। মাহবুবা আপু, আসলে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, মানে মাহবুবা আপু, কাইন্ডলি আমাকে মাফ করবেন, আমি হচ্ছে মনোযোগ একটু বিচ্ছিন্ন হয়েছিল, আপনার কথাটা আমি প্রপার শুনতে পারিনি, একটু আরেকবার যদি বলতেন আমার জন্য আর কি। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে ওয়েবসাইট তৈরি করি, তৈরি করার পরে হ্যাঁ, কিন্তু আমাদের এটা পাবলিসিটি করতে হয়। তো জি জি, পাবলিসিটি বা কিভাবে এটা আমরা পরিচিতি বৃদ্ধি করতে পারবো, সেটার হুম জন্য হুম কি কি করলে ভালো হয় এটা একটু জানতে হুম। চাচ্ছিলাম। ধন্যবাদ আপু, আপনার কথা আমি বুঝতে পেরেছি। মাহবুব আপু, আপনি যে প্রমোশনের কথা বলছেন, ওয়েবসাইট প্রমোশন করার জন্য কি করা যেতে পারে, তো বেসিক্যালি ওয়েবসাইট প্রমোশনের জন্য দুটো উপায় আছে। একটা হচ্ছে এসইও করা, কিংবা আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, এটা করতে পারেন। এটা একটা লং প্রসেস, মানে পর্যায়ক্রমে প্রত্যেকটা, যেমন আপনার উইনিং প্রোডাক্ট হচ্ছে হিজাব, ধরেন কথা আমি একটা এক্সাম্পল বলতেছি, যে এই হিজাবটা সেদিন দেখলাম ফেদার টাচ হিজাব, আমি শুনতে শুনতে একটা লাইভ শো, আমি মাঝে মধ্যে সবার কন্টেন্ট দেখার চেষ্টা করি, তো ওনারা একটা নাম বের করছে ফেদার টাচ, তার মানে এতটাই সফট এবং এতটাই পাতলা যে তারা নাম দিয়েছে ফেদার টাচ হিজাব। এটা একটা আপনার প্রোডাক্ট, কথার কথা সে। এখন
এই লাইভটা দেখে আপনার ওই পেজের নাম মানুষ ভুলে গেছে, মানে প্রতিষ্ঠানের নাম ভুলে গেছে, কিন্তু আমার এটা মাথায় আছে যে ফেদার টাচ হিজাব। এখন আমরা কি করতে পারি, আমরা সার্চ দিব ফেদার টাচ হিজাব লিখে, আবার আপনিও ওয়েবসাইটে এমন ভাবে ফেদার টাচ হিজাবটা কন্টেন্টটা লিখে প্রোডাক্টটা আপনি আপলোড করে রেখেছেন যে কেউ সার্চ দিলে যেন আপনার ওয়েবসাইটটাই সবার প্রথমে দেখায়। এই জিনিসটাকেই আমরা বলছি এসইও করা। তাহলে এটা একটা খুব ভালো দিক, এটা মার্কেটিং এর জন্য ভালো কাজ করে। দ্বিতীয় দিক সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট মার্কেটিং এর কোনো প্রয়োজন নাই। প্রোডাক্ট মার্কেটিং করলে মানুষ এমনিতেই ওয়েবসাইট চিনবে। যেমন দারাজে আপনি দারাজ ওয়েবসাইটটা দেখার জন্য যান না, দারাজ কি করে এটা দেখার জন্য যান না, ওই দারাজে কি পণ্য আসলো, কোন পণ্যটা আপনার জন্য, এমনও মানুষ আছে যে কি নিবে সেটা নির্ধারণ করে দারাজে যায় না, দারাজে যায় একটু ঘাটার জন্য, যে দেখার জন্য কি নিব দেখি তো, একটু বাড়ির জন্য কিছু নেই, কিংবা একটু দেখি তো কি আসছে, ড্রেসের ভিতরে নতুন কোনো কিছু আসছে কিনা। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে এমন তথ্য দিয়ে রাখছেন মানুষ এমনিতেও ভিজিট করতে আসবে এবং আপনাকে সার্চ দিলে খুঁজে পাবে, এবং আপনি এমন ভাবে পণ্যর মার্কেটিং করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে, সেখানে পণ্য কিনতে আপনি কি বলেন, ইনবক্স করেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করেন কিংবা কল করেন, এই কথাটা বলেন। এই কথাটা পরিবর্তন করে বলবেন যে আমাদের পণ্যগুলো অর্ডার করতে হলে ওয়েবসাইটে যান, আর ওয়েবসাইটে যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি ফি ফ্রি। তার মানে প্রত্যেকটা ডেলিভারিতে আপনি 100 টাকা ভর্তুকি দিবেন, তার মানে 100 টাকা লাভ কম করবেন আর কি, পরিচিতি বাড়ানোর জন্য। এইভাবেও কিন্তু মার্কেটিং হয়। তো মার্কেটিং এর আরো অনেক কৌশল আছে, যে প্রথমবার অর্ডারের জন্য আপনি একটা ডিসকাউন্টের অফার করলেন, যে ওয়েবসাইটে অর্ডার করলে আমরা এই ডিসকাউন্ট দিচ্ছি, কিংবা বিভিন্ন জায়গায় আপনি যে কমিউনিটি গ্রুপে আছেন, ফাউন্ডেশনে আছেন, বিভিন্ন জায়গায় আপনার পরিচিতি আছে, সেই সমস্ত জায়গায় আপনি লিঙ্ক দিবেন। আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়ার পাশাপাশি আপনার এই ওয়েবসাইটে বলবেন যে ওয়েবসাইটে অর্ডারটা করলে আপনার একটা কুপন পাবেন কিংবা একটা অফার পাবেন, সেখানে আপনি এটাতে 100 টাকা ছাড় পাবেন। এভাবে কিন্তু ওয়েবসাইটের মার্কেটিং করা যেতে পারে। আশা করি উত্তর পাইছেন। আর কাফি ভাই বলেন, কাফি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলছি যে ওয়েবসাইট থেকে কি মেসেঞ্জারের কোনো প্রশ্ন করলে সেটা রিপ্লাই দেওয়া সম্ভব? যে মেসেঞ্জারে হয়তো পোলো টি শার্টের জন্য পোলো টি শার্ট কি জিজ্ঞাসা করলো, সঙ্গে সঙ্গে যে পোলো টি শার্ট একটা ছবি চলে যাবে ডিটেলস সহ, এগুলো কি মেসেঞ্জারের প্রশ্নে যাবে ওয়েবসাইট থেকে রিপ্লাই? ওয়েবসাইট থেকে রিপ্লাই যাবে না। ধন্যবাদ। এটাই কি প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে কি কাফি ভাই? ভাই এই টাইপেরই প্রশ্ন, যেমন যদি হোয়াটসঅ্যাপ থেকেও প্রশ্ন করে সেক্ষেত্রে কি ওয়েবসাইট থেকে রিপ্লাই যাবে কিনা? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর পেয়েছি, মানে প্রশ্ন বুঝতে পেরেছি। ধন্যবাদ, আপনি মিউট করেন। আচ্ছা, ওয়েবসাইট থেকে যাবে না, হোয়াটসঅ্যাপ অটোমেশন এবং ফেসবুক ইনবক্স অটোমেশন বলে সিস্টেমই আছে, যেখানে এই অটোমেশনের মাধ্যমে খুব সহজে কি করা যায়, এই মেসেজগুলো থ্রো করা যায়, মানে দেওয়া যায়। এটার জন্য ওয়েবসাইটের কোনো দরকার নাই, মানে ওয়েবসাইটের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ওয়েবসাইটের এপিআই এর মাধ্যমে, মেসেঞ্জারের এপিআই এর মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়, যাতে করে আপনি ওয়েবসাইটেও এই তথ্যগুলো পান। এটার জন্য ফেসবুকে টাকা দিতে হবে। তা আপনি এখনই এই এপিআই কিংবা জটিলতার ভিতরে যাবেন না। যেটা ফেসবুকেই করা সম্ভব সেটা ফেসবুকেই করে ফেলবেন। এটার জন্য ওয়েবসাইটের তো কোনো দরকার হচ্ছে না আপনার। এই যে পোলো টি শার্টের কথা আমি উদাহরণ দিলাম, এটা কিন্তু ফেসবুকে ফ্রিতে করা যায়, এটার জন্য কোনো ওয়েবসাইটের দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনি এটা ফেসবুকের মাধ্যমে, যিনি এক্সপার্ট তাদের মাধ্যমে করাই নেবেন। ঠিক আছে, একবার করাই নিলে এবং শিখে নিলে আপনি এটা পারবেন যে ঠিক আছে এটা এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়, পোলোর জায়গাতে আপনি অন্য কিছু দিবেন, তাতে করে ওইভাবেই কাজ করবে। এটা খুবই সহজে করা যায় আর কি, এটা করে নেবেন। আর ওয়েবসাইটের ইন্টিগ্রেশনও করা পসিবল, কিন্তু এটা একদম হাই লেভেলে চলে গেলে দেখা যাচ্ছে আপনার মান্থলি 5 লাখ 10 লাখ টাকার ট্রানজেকশন হচ্ছে, এখন আপনাকে ইনবক্সে যাওয়াটাও আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, তখন আপনি ইন্টিগ্রেশন করবেন। আপাতত করার দরকার নেই। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে নজরুল ভাই হাত নামান, তারপরে হচ্ছে কাফি ভাই হাত নামান। জারির হোসেন ভাই হাত তুলেছেন, বলুন জারির ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। মূলত হচ্ছে আমি ফেসবুকের মাধ্যমে বিজনেস করছি এবং অলরেডি ওয়েবসাইটের একটা সার্ভিস নিচ্ছে একটা কোম্পানি থেকে। এখন আমি মূলত আটকে গেছি আমার মার্কেটিং বাজেট বা মার্কেটিং এর বিষয়। আমার হচ্ছে প্রোডাক্ট সোর্সিং হয়েছে, এরপরে অন্যান্য যাবতীয় কিছু আমি একটা সাপ্লাই চেইনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি আসলে মার্কেটিং এর জন্য পিছায় পড়তেছি। তো মার্কেটিং এর কোন সেক্টরে পেছাচ্ছেন? মার্কেটিং এর স্পেসিফিক করেন? জি জি, ফেসবুকে আর কি। আমার যেহেতু মেইন টার্গেটটা ফেসবুক দিয়ে, তো ফেসবুক দিয়ে আমি আসলে পেইড মার্কেটিং এ একটু পিছায় পড়ছি। তো আমি আসলে মার্কেটিংটা কিভাবে প্ল্যান করলে মানে একটু লং টার্মে বাজেট করতে পারি বা এরকম একটা সাজেশন চাচ্ছি, বা এই মুহূর্তে আমার কিভাবে এটা রিকভার করা যায়। আচ্ছা, ধন্যবাদ। যদিও আমি আরো কাউন্টার দিব আপনাকে, মানে প্রশ্ন আরো জানার ব্যাপার আছে, তারপরেও এখন সময় না থাকার কারণে আমি আপনাকে পরামর্শ দিই। সেটা হচ্ছে যে
দেখুন ভাই একটু মিউট করবেন প্লিজ, আমি বলছি আপনাকে। সেটা হচ্ছে যে মার্কেটিং এর দুইটা কারণে আপনি পিছাতে পারেন। একটা হচ্ছে বাজেট নাই আপনার, বাজেটের কারণে আপনি হয়তো বা মানে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারছেন না। আর দুই, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করতে পারছেন না, যে একটা মার্কেটিং এর এবি টেস্টিং করতে পারছেন না, আফটার বিফোর টেস্টিং যে করা লাগে, কিংবা অ্যাড অ্যাসেট গুলোকে রেডি করতে পারছেন না, অ্যাড অ্যাসেট আরো কতভাবে করা যায়, মানে মোট কথা আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে আপনার যে ফেসবুক পেইড মার্কেটিং এটার যে অ্যালগোরিদম গুলো আপনি বুঝতে পারছেন না। এমনকি যে এজেন্সির সাথে আপনার পরিচয় আছে তারাও ভালো বুঝে না, এমনকি তারা বুঝে কিনা সেটা আপনি বুঝেন না। এরকম কমপ্লেক্স সিচুয়েশনে পড়তে পারেন। এখন কমপ্লেক্স সিচুয়েশনে পড়তে হলে কারো কাছে প্রেসক্রিপশন নিতে হবে। যেমন আপনি আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি প্রেসক্রিপশন নিতে পারেন যে ভাই একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য কোন কোন পয়েন্টগুলো স্পেসিফিক আমাকে করতেই হবে, এবং একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কি কি স্ট্র্যাটেজির ভেতরে পয়েন্ট রাখবো, যাতে করে আমি যখন প্ল্যানিং করব যেন আমার এই ব্যাপারগুলো মাথায় থাকে। তো এইভাবে আপনাকে একটা প্রেসক্রিপশন তৈরি করে নিতে হবে। নেওয়ার পর যে এজেন্সির সাথে আপনার হায়ার করছেন কিংবা যাদের সাথে আপনি কাজ করছেন তাদেরকে আপনি বলেন, অকপটে বলে ফেলবেন যে ভাই আমার কিন্তু এগুলো লাগবে, তুমি কি দিতে পারবা? যদি ওরা বলে যে দিতে পারবো, তাহলে আপনি নিজেও একটু স্টাডি করে বুঝে নেবেন, প্রত্যেকটা পয়েন্টে আবার ইউটিউবে সার্চ দিবেন যে তারা কিভাবে করতেছে। মানে তার মানে আপনাকে ভাই একটু আপডেট হতে হবে। যদি আপনার বাজেট ইস্যু না থাকে, আপনার প্রোডাক্ট লাইন আপ ঠিক আছে, আপনার স্কেলিং করলেও কোনো প্রবলেম নাই, আপনার আপনার প্রোডাক্টটাও উইনিং প্রোডাক্ট, মানুষের কাছে গেলেই কিনবে, এবং আপনার প্রোডাক্টের সমস্ত কিছু রেডি করা আছে, কিন্তু আপনি ভালো করে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারছেন না, তার মানে আপনি আপডেট না। এবং আপনি যাদের মাধ্যমে কাজ করাচ্ছেন তারাও পালি শোধ করতেছে। আমি জানি না তারা কিভাবে কাজ করতেছে, ভালো এজেন্সিও হতে পারে, হয়তো বা আপনার ডিমান্ডই কম, সেজন্য তারা হয়তো আপনাকে সার্ভিস দিতে পারছে না। তো সেক্ষেত্রে আপনি আগে প্রেসক্রিপশন করে স্পেসিফিক ভাবে তাদেরকে বলবেন যে ভাই আমার এই লাইন আপ, আমার এই যদি কন্টেন্টের কোনো ইস্যু থাকে, সেটা যদি কোনো ধরনের কোনো সার্ভার সাইড ট্র্যাকিং করে দেখতে হবে, মিনিমাম আপনি $100 থেকে $150 বাজেট রাখবেন এই পুরো জিনিসটাকে, স্ট্র্যাটেজিটাকে উইনিং স্ট্র্যাটেজি হলো কিনা, স্ট্র্যাটেজি কি স্টেবল হবে কিনা, এটা চেকিং এর জন্য। তার মানে আপনি এমন না যে আপনি $5-10 দিয়েই আপনি বুঝে যাবেন যে এটা আপনার জন্য কাজ করছে কিনা। আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে, 10-20 হাজার টাকা খরচ করতে হবে, যে আপনি যে অ্যাডসেট গুলো রান করতেছেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের ঘরের বাজার সহ অনেক প্রতিষ্ঠান আছে, তারা প্রতিদিন 100-200টা পর্যন্ত অ্যাড চালায়, একই অ্যাড 2-3 ভাবে চালায় তারা। তো সেই ক্ষেত্রে আপনাকে এরকম স্ট্র্যাটেজি তৈরি করে কোনটা ভালো পারফর্ম করতেছে সেটা নির্বাচন করে দেন আফটার 1 মান্থ 2 মান্থ পর আপনার একটা স্ট্যাবিলিটি আসবে। তখন আপনি যত টাকা দিবেন, ধরেন আপনি 1 লাখ টাকা প্রতিদিন খরচ করতেছেন, দেখবেন ওই সমপরিমাণ আপনার একটা ভালো আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে। তো আমাদের ম্যাক্সিমামের ভুলটা হয় কি, যে স্ট্র্যাটেজি তৈরি না করে ঝটপট করে $10-15 বুস্ট করে দেই, তারপরে আর তাইরি নাইরে হয়ে যায়। এই ব্যাপারটা আপনি করবেন না। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মোস্তফা রাসেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই বলেন। স্মরণ করছিলাম সফটওয়্যারের গতি বৃদ্ধি পায় কি কি ক্ষেত্রে, মানে এটা কিভাবে গতি নির্ধারণ বেশি হয়, এটা ক্ষেত্রে কি কি সফটওয়্যার আমরা নিতে পারি, অথবা আচ্ছা, কি কি সেবা মানে কি গুরুত্ব দিতে পারি সফটওয়্যার কথা আমরা? বলছেন মোস্তফা ভাই? রাসেল ভাই কি সফটওয়্যার কথা বলতেছেন? মানে আমরা একটা সফটওয়্যার বানাবো ধরেন, কিন্তু সেক্ষেত্রে গতিটা কি বৃদ্ধি রিলেটেড? যাতে বেশি পায়। সফটওয়্যারটার পারপাসটা বলেন, তা না হলে আমি বলতে পারবো না। পারপাস বলেন। হ্যাঁ, ই কমার্সের জন্য একটা সফটওয়্যার বানাতে চাই, সফটওয়্যার বানাতে সেক্ষেত্রে চান? জি জি ওয়েবসাইট আর কি, ওয়েবসাইট বানাতে চাই, হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে গতিটা বৃদ্ধি পাবে এই বিষয়ে হ্যাঁ, জানার আগ্রহ। প্রশ্ন 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 পেয়েছি, ধন্যবাদ ভাই প্রশ্ন করার জন্য রাসেল ভাই। গতি বৃদ্ধির জন্য আমি দুটো পয়েন্টের কথা তখন আমি উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে সার্ভার ঠিক আছে কিনা, মানে আপনার সিডিএন সার্ভার কিংবা সার্ভারটার পিং কতটুকু। ধরেন আপনার সার্ভার আছে ইউএসএ তে, আপনার সাইট চালাচ্ছেন বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে হিটটা করতেছে। এখন ইউএসএ তে যে সার্ভারটা আছে সেই সার্ভারটা হচ্ছে আপনার আসতে কিংবা করতে দেরি হচ্ছে। মানে এই যে সার্ভার সাইডের যে সার্ভার রেসপন্স টাইম যেটাকে আমরা বলি, সেই রেসপন্স টাইম যদি বেশি হয় তাহলে সফটওয়্যার স্লো হতে পারে। আর সব থেকে মেজর যে কারণ সেটা হচ্ছে যে সফটওয়্যার আর্কিটেকচারটা কিভাবে করা আছে, কিংবা আপনি ওয়েবসাইটের আর্কিটেকচারটা কিভাবে করছেন। ফর এক্সাম্পল হিসেবে এখন মেইনলি দুটো চলে, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ভিত্তিক ওয়েবসাইট, যেমন লারাভেল হতে পারে, রিয়াক্ট জেএস হতে পারে, তারপরে হচ্ছে আপনার মার্ন হতে পারে, পাইথন হতে পারে। এরকম হায়ার যে টেকনোলজি, সেই টেকনোলজিতে ওয়েবসাইট হচ্ছে। যেমন চালডালের কথা ধরেন, চালডাল.com-এ আপনি যদি যান, একবার শুধু লোড নিবে, তারপর আর লোড নিবে না। যেখানে যান জাস্ট ক্লিক করবেন, ওপেন হবে, ক্লিক করবেন, ওপেন হবে। এটাকে রিয়াক্ট জেএস দিয়ে কিংবা হায়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই জায়গাতে। ওখানে খরচও বেশি হয়েছে অনেক। আচ্ছা, আরেকটা আছে ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক, যেটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কেন্দ্রিক ওয়েবসাইট হয়।
সিএমএস মানে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাইছেন কারণ আপনার বাজেট কম, আপনি চাচ্ছেন যে বিলো 1 লাখ মানে 1 লাখ টাকার নিচে 50-60 হাজার টাকার ভেতরে আপনি একটা ভালো কমপ্লিট ওয়েবসাইট চাচ্ছেন, তাহলে ওয়ার্ডপ্রেস আসতে হবে। আর মেইনটেনেন্স কস্টটা আপনার কম হতে হবে, কম করতে চাচ্ছেন যে প্রত্যেক মাসের জন্য মেইনটেনেন্স কস্টটা কম হয়, সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ডপ্রেসে আসতে হবে। এটা খুবই কম খরচে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আমার ইন হাউস মানুষ আছে, আমার একটা আইটি টিম আছে, আমরা যেহেতু বিনিয়োগ করবো ভালো, আমরা একটা অফিস নিব, ওখানে আইটি টিম থাকবে, এরকম স্বপ্ন সবাই দেখে। দিন শেষে এক্সপার্টরা কাজ করে না, কারণ তারা 5,000 টাকা বেতন দিতে চায়, 10,000 টাকা বেতন দিতে চায়। তো 5-10 হাজার টাকাতে ভালো ডেভেলপার তো আর সে ঘরে রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট বেশি হবে, এই কথাটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে হায়ার টেকনোলজি ব্যবহার করেন, সেখানে দ্রুত গতি হবে। তার মানে কি ওয়ার্ডপ্রেসে স্লো হবে? ওয়ার্ডপ্রেসে স্লো হবে না, অপেক্ষাকৃত স্লো হবে। তাহলে দুটো বিষয় খেয়াল রাখবেন, একটা হচ্ছে সার্ভার ঠিক আছে কিনা, সার্ভারের রেসপন্স টাইম ঠিক আছে কিনা, সার্ভারটা বিডিআইএক্স এটা কানেক্টিভিটি আছে কিনা, এবং সার্ভারের যে মেমোরি টাইপ সেটা এসএসডি কিংবা এনভিএমই কিনা, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এবং যখন কোনো ওয়ার্ডপ্রেসে বানান কিংবা হায়ার টেকনোলজি, কোনো হায়ার রিয়াক্ট.জেএস কিংবা পাইথন, লারাভেল এটা দিয়ে যদি বানান, তাহলে সেই আর্কিটেকচার গুলো ঠিক আছে কিনা, মানে সবকিছু স্মুথলি রান করতে। এটার জন্য আপনি একটা টেকনিক্যাল অফিসার, যেমন আপনি আমাকে হায়ার করতে পারেন, আমরা অডিট ফি মাত্র 5,000 টাকা, মানে একটা 1 লাখ টাকা দিয়ে সফটওয়্যার আপনি বানাইছেন, আমাকে 5,000 টাকা দিয়ে অডিট করে নিতে পারবেন যে ঠিক আছে ভাই, এখানে আমার এই সফটওয়্যারটা বানাই দিয়েছে অমুক কোম্পানি, আপনার সাথে তো আমার আগে পরিচয় ছিল না, তো আপনি একটু অডিট করে দেন, কোথায় কোথায় ভুল আছে একটু দেখাই দেন আমাদের। তখন আমি আপনার ওয়েবসাইট কিংবা সফটওয়্যার কিংবা যাই এক্সেট্রা যা আপনি বানাইছেন সেটা আমি, আমার মতো প্রতিষ্ঠান আরো আছে, তারা অডিট করে দিবে। আশা করি বুঝতে পারছেন ভাই, রাসেল ভাই। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এনায়েতুল্লাহ ভাই বলেন। জি মেন্টর, আসসালামু আলাইকুম, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যে ওয়েবসাইট নিয়ে আজকে যে আলোচনাটি হলো, গত ক্লাসে হয়েছিল, তো প্রথমত হচ্ছে আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে ম্যাক্সিমাম বিজনেস গুলো করে থাকি, বা অনেকেই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার ক্ষেত্রেও আমরা যেটা খেয়াল করি, অনেক সময় ওয়েবসাইটে ক্লিক করতে বলা হলে আমরা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এটা অনেক সময় লোডিং হতে চায়। বা অনেকে আমরা ব্যবসা শুরু করে ফেলেছি যেটাকে ওয়েবসাইটটা প্রয়োজন মনে করিনি, ব্যবসাটা পেজ দিয়ে শুরু করে ফেলেছিলাম, কিন্তু এখন ক্লাস করার পর প্রয়োজন বোধ করলাম আমার ওয়েবসাইটটা দরকারি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যারা শুধুমাত্র পেজ দিয়ে ব্যবসাটা শুরু করে ফেলেছি, আমরা কি আসলে খুব বেশি পিছিয়ে আছি বা অনেক বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? যদিও ওয়েবসাইটের অনেকগুলো সুবিধা আছে, তবে সেলস এর ক্ষেত্রে কি আমরা খুব বেশি পিছিয়ে আছি কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, মানে প্রশ্নটা একটু কমপ্লিকেটেড। মানে ধরেন আপনি যেহেতু শুরু করে দিছেন যেহেতু, সেই ক্ষেত্রে আপনার তো মানে যেভাবে হোক ব্যবসাটা আপনি স্টার্ট করেছেন, তো সেই ক্ষেত্রে তখন হয়তো বা বুঝেন নাই। তো এখন বোঝার পরে যদি আপনি না শুরু করেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। এতদিন যা করেছেন না বুঝে করেছেন, আপনি জানেননি না যে আসলে এটা করলে আপনার জন্য ভালো হতো, বেটার হতো। আপনার কাছে তখন যেটা বেটার মনে হয়েছে কাজ করেছেন, ওইটা নিয়ে আফসোস করার দরকার নাই যে আমি যদি তখনই যদি এখন আমি যদি এখন আফসোসও করি। ধরেন আমি ধরে নিলাম যে আপনি দুইটা তো ব্যাপার হবে, হয় আমি পিছাইয়া গেছি অথবা যা হয়েছে তাই হয়েছে আর কি। তো এখন যদি আপনি পিছাই গেছি বলে আফসোস করেন, এটা নিয়ে কোনো কাজ নাই। আপনাকে ভাবতে হবে যে তখন আমি জানতাম না, এখন যেহেতু জানতেছি যে না টেকনোলজি অ্যাডাপশন করতেই হবে, আজ হোক কাল হোক, এখনো যদি আপনি গড়িমসি করেন তাহলে আপনি পিছাই যাবেন। এবার আসেন যে হচ্ছে সেলস এর দিক থেকে কিংবা আরো কিছু প্রশ্ন আপনি এক্সট্রা ইনিশিয়ালি করেছেন, সেটা হচ্ছে যে দেখুন সেলস জেনারেট করা যায় বিভিন্ন ভাবে, মানে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, পেজের মাধ্যমে করতে হবে এরকম না। তো আমি যখন জলে নামছি কিন্তু মাছ একটা ধরার জন্যই নামছি, তাহলে এটা কেমন হয়ে গেল না? তা আমি যদি একটা ব্যাগ নিয়ে নামতাম কিংবা একটা জ্বালা নিয়ে নামতাম, তাহলে হলো কি যে আমি মাছ ধরে ধরে ওই জ্বালার ভিতরে ঢুকাইতে পারতাম। তাহলে হচ্ছে কি আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি। তাহলে এইটা ভালো না আপনি জাস্ট একটা মাছ তুলে আপনি ক্ষান্ত দিবেন যে এটাই ভালো, এরকম না। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট কিংবা টেকনোলজি অ্যাডাপশনে বেশ কিছু সুবিধা আছে। প্রথম আপনার কাছেই যদি আপনি খাবেন, এখন ওই ইচ্ছাটাই যদি আপনার না থাকে তাহলে তো আপনার খিদা লাগবে না। আপনার আগে ইচ্ছা থাকতে হবে যে না, আপনার চোখে লাল ভালো লাগলে অনেকের চোখে লাল ভালো লাগে না। আপনি হয়তো ভাবছেন যে এখনো মনে হয় আমরা অনেক পিছাই আছি, এই চিন্তাটা আমাদের যে কতখানি পিছাই দেয় তা বলে বোঝানো যাবে না। অন্যদের চিন্তা করে আমি ভাবি যে অনেকেই বলে যে ভাই ওয়েবসাইট দিয়ে কোনো কাজ টাজ হয় না, এরকম না, এখনো তো মানুষ এখনো অত আপডেট হয় নাই, হ্যাঁ 2 দিন পরে করি, থাক যখন পেজ টেস্ট করছেন এটা দিয়ে করেন, ওয়েবসাইট পরে। এই যারা কথাগুলো বলে তারা ভুল বলে। আপনি সবসময় মনে রাখবেন, যদি আমি ব্যবসাতে নামি, আমি একজন সচেতন নাগরিক, আমি একজন সচেতন ব্যবসায়ী,
কেন আমি সবকিছু প্রস্তুতি নিয়ে নামতেছি না? আমি দোকানে শাটার লাগাইছি, মানে একটা শাটার সবসময় খোলা রাখতেছি কেন? আমার 2টা শাটার লাগানোর যদি দরকার হয় 2টা শাটারই আমি লাগাবো। আমি আমি দোকানে যখন আমি একটা ফিজিক্যাল শপের কথা চিন্তা করি, ছোট ছোট বিষয়গুলো আমি খেয়াল রাখি, কিন্তু আমি এখন অনলাইন শপের কথা চিন্তা করতেছি, খালি কিভাবে পালি শোধ করা যায়, কিভাবে অল্পতে সারা যায়, এই জিনিসটা কেন চিন্তা করি আমরা? এটা চিন্তা করব না। তবে হ্যাঁ, টেকনোলজি অ্যাডাপশনের জন্য ব্রেন যদি কাজ না করে তাহলে ওয়েবসাইটে আসার দরকার নাই। ব্রেন আগে কাজ করতে হবে যে না, আমি যে টেকনোলজি অ্যাডাপ্ট করতেছি সেটা একজন মেন্টর, এই যে আপনি আমাকে মেন্টর বলে উপাধি দিলেন, আমি মেন্টর না, আমি সাধারণ মানুষ। মেন্টর বললে কেমন জানি আমার ভিতরে একটা উদ্ভট ফিলিংস আসে। আপনি আমাকে ভাই বলে ডাকেন। তো আমি যেটা বলছিলাম, আমার মতো ভাই 5টা পরিচিত আছে কিনা আপনার? এক কাপ চা খাওয়ার মতো ঢাকাতে দাওয়াত দিতে পারেন কিনা, যে ভাই ঢাকাতে আসলে দেখা করেন। আবার এখন তো রাজশাহী থাকেন আপনি, আমের সময় আমি কোন জায়গায় থাকি সেই ঠিকানা আপনি জানেন না। আপনার আমার সাথে এমনই পরিচয় যে দেখা দেখা হয়েছে ওই ক্লাসের মধ্যেই জ্বলেন, কিন্তু অফলাইনে আমার সাথে আপনার কোনো পরিচয় নাই। তাহলে আপনার মাথার ভিতরে টেকনোলজি আসবে না, কারণ আপনার বন্ধু সার্কেলের ভিতরে কেউ এত অ্যাডভান্স লেভেলে কাজ করে না, কথাও বলে না, আপনাকে শেখানো তো দূরে থাক। তো সেই ক্ষেত্রে আপনার বন্ধুত্ব এমন মানুষের সাথে করেন যে উঠতে বসতে আপনাকে এই সমস্ত জিনিসগুলো শেখায়। তো এখন যখন মাথার ভিতরে ঢুকে যাবে তখন ওয়েবসাইট তৈরি করবেন। আর মাথার ভিতরে কিছুই নাই, আওলা ঝাওলা, তাও করতে পারেন, কারণ আপনার কাছে টাকা আছে, এজেন্সিকে দিবেন যে ভাই আমার এইগুলো ক্রাইটেরিয়া, এগুলো তোমরা করে দিবা, তার বিনিময়ে টাকা নিবা, এবং আমি কিন্তু কাজ আদায় করতে জানি, তাহলে আপনি এই টেকনোলজি অ্যাডাপশনের দরকার নাই। এরকম আমি অনেক ব্যবসায়ী দেখেছি, টেকনোলজির টাও বুঝি না কিন্তু কাজ আদায় করতে পারে। এরকমও যদি আপনি মানে ম্যানেজমেন্ট ভালো বুঝেন তাও আপনি আসতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন এনায়েত ভাই। জি, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আপনি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে সুযোগ সুবিধাগুলো আসলে মানে আছে ওয়েবসাইটে যেগুলো আমরা জানতাম না, তো সেগুলো জানতে পেরেছি, ধন্যবাদ। তা আমরা অনেক মেন্টর যারা আছেন বা অনেকেই কাছে শুনেছি যে অনলাইনে বিজনেস করতে গেলে একাধিক প্রোডাক্ট না হওয়াটা উত্তম, এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ব্যবসা করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়। সেই ক্ষেত্রে ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং শুধু ল্যান্ডিং পেজ দিয়ে কি বিজনেস পরিচালনা করা যায় কিনা যদি ওয়েবসাইটে আসি? আচ্ছা, আপনি একই লাইনের ভিতরে একাধিক প্রশ্ন ঢুকাচ্ছেন বলে আমার জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। যেমন আপনি প্রথম প্রশ্ন করেছেন যে হচ্ছে একাধিক প্রোডাক্ট থাকা ভালো কি খারাপ। একাধিক প্রোডাক্ট ভালো খারাপের ব্যাপার আমিও বলি যে আসলে দেখুন, একাধিক প্রোডাক্ট একটা স্ট্যাবিলিটি না আসা পর্যন্ত একাধিক প্রোডাক্ট নির্বাচন করা ভালো না, মানে একাধিক নিশ নিয়ে কাজ করা ভালো না। একটা নিশ নিয়ে ভালো করে আপনাকে জাস্টিফাই করতে হবে তো আপনি জেনুইনলি ব্যবসা করতে পারবেন কিনা। একটা প্রোডাক্টকে আগে ভালো করে মার্কেটিং করে ওইটাকে ভালো পর্যায়ে সেলে নিয়ে যান, তারপরে আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এটা সবাই বলবে, আমিও বলতেছি। মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় শুরু থেকেই, তবে আপনার ক্যাপাসিটি থাকতে হবে, সবকিছু আপনি জানেন বুঝেন তারপরে আপনি করেন। কিন্তু একটা প্রোডাক্টে আপনার ভুলগুলো ধরাটা সহজ হয়, কিন্তু মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভুলগুলো ধরতে আপনার অনেকগুলো কষ্ট করতে হয়। সেজন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যদি আপনি নতুন হন। আচ্ছা, এবার বলছেন যে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি, কিংবা আসলে বৈশিষ্ট্য দুটোই এক। ল্যান্ডিং পেজ এবং হচ্ছে ওয়েবসাইট এক, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টকে সুন্দর করে সাজিয়ে দেওয়া। আপনি যখন বুস্ট করবেন তখন এমন একটা লিঙ্ক আপনি ওই অ্যাডের সাথে যুক্ত করে দিবেন যেখানে একটা ক্লিক করলে সকল তথ্য থাকে, আলাদা আলাদা পাতাতে না যাইতে হয়। মানে চেক আউট করার জন্য এক পাতায় গেল, অ্যাড টু কার্ট করলে আরেক পাতায় গেল। এটা হচ্ছে ওয়েবসাইট করবে। ওয়েবসাইট হচ্ছে আপনার সংরক্ষণশালা, যে আপনি ওই জায়গাতে ক্যাটালগ আকারে আপনার প্রোডাক্টগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন, যে এটা হচ্ছে শাড়ির কারখানা, এটা হচ্ছে গামছার কারখানা, এটা হচ্ছে লুঙ্গির কারখানা। ওই জায়গাতে ক্লিক করে সে প্রোডাক্টগুলো দেখবে। এটা হচ্ছে ওয়েবসাইট। আর ল্যান্ডিং পেজ মানে একটা পাতা, যে পাতাতে একটা প্রোডাক্ট কিংবা কম্বো কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো সুন্দর করে বিশ্লেষণ করা আছে কেন সে কিনবে, যেন আপনি এটা লিঙ্ক করাতে পারেন। ল্যান্ডিং পেজ কখন দরকার হয়? ল্যান্ডিং পেজ দরকার হয় যখন আপনি মার্কেটিং এ যাবেন কিংবা কোনো প্রোডাক্ট বুস্ট করবেন, তখন আপনার ল্যান্ডিং পেজের দরকার হবে। যাদের ওয়েবসাইট থাকবে তাদের খরচ কমে যাবে, আর যাদের ওয়েবসাইট থাকবে না তাদের আবার খরচ ডাবল করে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলাম যে ওয়েবসাইট থাকলে হবে কি যে আপনার পুরো প্রোডাক্টের লিস্ট পাবেন, আর ল্যান্ডিং পেজ থাকলে একটা প্রোডাক্ট ভালো করে বিক্রি করতে পারবেন। আশা করি উত্তর পাইছেন এনায়েত ভাই। ধন্যবাদ। আচ্ছা, আহসানুর রহমান ভাই, নজরুল ভাই হাত নামান। আহসান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান ভালো জি আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মুস্তাফিজ ভাই, আমি ভেরি আনফরচুনেট, আমি আসলে বিজনেস করি তো একটু ব্যস্ত থাকি। আপনার ইয়েটা আমি খুবই প্রথম থেকে বেশ ভালো লাগতেছিল, হ্যাঁ, কিন্তু প্রথম থেকে দেখা গেছে আজকেও অনেক কিছুটা সময় পরে জয়েন করতে পারছি, হ্যাঁ, রাস্তাঘাটে ছিলাম। জি তারপরেও আমি যেটুকু অংশগ্রহণ করছি তাতে আমার কাছে খুবই মনে হচ্ছে। আপনার কথাগুলি একদম মানে টু দা পয়েন্ট আর কি। হ্যাঁ, অনেকেই অনেক রকমের স্বপ্ন দেখে, অনেক কিছু করে, অনেক কথা বলে, বাস্তবে সেই কার্যক্রম অনেক জায়গায় হয় না। আপনার কথাবার্তা মনে হচ্ছে যে মানে এক্সপার্টাইজ বলতে যেটা আসলে
থাকার কথা সেটা হয়তো বা আপনার কাছে আছে আমার মনে হচ্ছে আর কি, কেমন জানি। যাই হোক, ধন্যবাদ এখন ভাই। আমি যেটা জানার বিষয় সেটা হলো যে জি আপনাদের আপনি বোধহয় ঢাকার বাইরে থাকেন না, রাজশাহী এরকম জি কিছু? জি জি। আর ঢাকায় কি আপনাদের কোনো সেট আপ বা অফিস বা এরকম কিছু নাই? রাজশাহী As থেকে a- কি আপনার কার্যক্রম পরিচালনা করছেন এরকম? হ্যাঁ, আমাদের আমাদের শাখা নাই, আমরা রাজশাহী থেকেই পরিচালনা করছি। আর বেসিক্যালি ঢাকায় আমাদের কলিগ আছে কিছু, মানে ঢাকাতে যদি কোনো ধরনের মিটিং হয় এরকম অনেক হাব পাওয়া যায় যেটা রেন্টে পাওয়া যায়। ধরেন ঢাকার অনেক অনেক কর্পোরেট অফিস আছে যারা ঢাকাতে মিটিং ছাড়া কাজ দিতে চায় না। যখন বড় কর্পোরেট লেভেলে হয় তখন আমরা ওই হাবগুলো রেন্টে নিয়ে নিই, নেওয়ার পর আমরা ওই ওই জায়গাতে মিটিং করি, তার কি কি রিকোয়ারমেন্ট সেটা নেই। আমাদের ম্যাক্সিমাম কাজ যেহেতু অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে অফিস কোন জায়গায় আছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমরা সার্ভিস কি কোয়ালিটি দিচ্ছি আর কি। এই হলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক না, কিন্তু ঘটনা হলো যে ধরেন আমি তো মানে মাত্র ক্ষুদ্র উদ্যোক্তা, মাত্র শুরু করছি, বিজনেস অলরেডি জি করতেছি। আমি যেটা চাচ্ছি আমার জি বিজনেসটাকে মানে ডিজিটালি ট্রান্সফর্ম করার জন্য, হ্যাঁ। জি। তো আমি এখানে আমার পরিচিত একজনের কাছে গেলাম, ওনারও হুম, আসলে সেই পরিমাণ সাপোর্ট দেওয়ার মতো নাই। উনি আমারে যদিও বলছিল যে এই অনেক কিছু করবে, কিন্তু সেই হুম, রকম আসলে করতে পারে নাই। তো সেই জন্য জি মানে আশেপাশে ছিল মনে করে করলাম, কিন্তু দেখলাম যে আসলে আমি একটু হতাশ হয়েছি, মানে ওনার সার্ভিসটা আমি হিসেবে লেভেলে পাই নাই। এখন আমি জি এটা করতে চাইলে এই জন্য সরাসরি আপনার সাথে একটু পরামর্শ করতে চাইছিলাম যে আমার যে অবস্থা আছে সেইগুলি বর্ণনা করে তারপরে আপনি সেইটা কনসালটেশন জি আর কি জাস্ট জি জি। সেইটা তাহলে কিভাবে আপনার সাথে আচ্ছা, সরাসরি আমি করতে পারি সেটা যদি বলেন। আসান ভাই ধন্যবাদ। খুবই মানে আমাদের আমাদের কেন্দ্রিক প্রশ্ন করেছেন। আমরা দুই ভাবে এটা করতে পারি। এক, যদি আপনি আমার সাথে সরাসরি বসে কমফোর্ট ফিল করেন যে না আমি সরাসরি বসেই কথা বলবো, আমরা ঢাকাতে মিটিং যখন ফিক্স থাকে তখন আমরা ওইভাবে স্কেডিউল করে আমরা হচ্ছে ঢাকাতে গিয়ে মিটিং করি। আর দুই, যদি আপনার মনে হয় যে না প্রাথমিক আলোচনা আমাদের এরকম ওয়ান টু ওয়ান করা যায় গুগল মিট কিংবা জুমের মাধ্যমে, এই যেমন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি আপনাকে আমি দেখলাম, কথা বললাম, আসলে মূল ব্যাপারটা তো আসলে তথ্য আদান প্রদান করা, কমিউনিকেশনটা রাইট। করা। তো সেই ক্ষেত্রে যদি কমিউনিকেশন করে যদি আমাদের মধ্যে মনে হয় যে না ঠিক আছে আপনার জন্য কিছু সার্ভিস প্রয়োজন কিংবা আমরা সেই সার্ভিসটা দিতে পারবো, আমাদের কমিটমেন্টের সাথে আপনার সাথে যাচ্ছে, তাহলে আমরা ওইভাবে কর্পোরেট ডিলের জন্য তখন আমরা ঢাকায় গিয়ে আপনার সাথে ডিল করে আসবো। আর আরেকটা তথ্য আপনাকে একটু দিয়ে রাখি আসান ভাই, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাজ সিআরএম ভিত্তিক, মানে আমরা এমন একটা সফটওয়্যারের মধ্য দিয়ে আপনার কাজগুলো করব যে আপনি যেন এটাকে প্রত্যেকটা স্টেপে ট্র্যাক করতে পারেন। ধরেন আপনি একটা কথার কথা আছে, একটা কন্টেন্ট বানাতে দিচ্ছেন, কন্টেন্টটা কোন পর্যায়ে আছে, কে বানাচ্ছে, কতজন কেএম আছে এর সাথে, মানে কি অ্যাকাউন্ট ম্যানেজার কে আপনার, কার সাথে আপনি জবাবদিহিতা নেবেন, মানে ব্যক্তির সাথে আপনি কোনো পরামর্শ না করে পুরো টিমের সাথে আপনি করতে পারছেন। এই কাজটা একটা ফ্লো এর মাধ্যমে আমরা করি। সিআরএম এর ভিতরে আপনার একটা ইউজার অ্যাক্সেস থাকে, সেখানে লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আপনি কোন কাজটা দিয়েছেন, কোন পর্যায়ে আছে এবং কি কি নোট ওর ভিতরে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আমরা নিশ্চিত করি আর কি। হুম। জি, জি। না সেটা ঠিক আছে, বুঝলাম। এখন বিষয় আরেকটা বিষয় আছে যে আমিও আসলে আমি মানে নাও আই এম অ্যাবাউট 51, সো আই এম মানে অ্যানালগ আমলের লোক, ঠিক আছে? ডিজিটাল হুম আমলের লোক না, এটা হুম বুঝতে হুম হবে, হ্যাঁ? তো সব বিষয়ে যে আমি মানে বুঝি বা ইয়ে করি সেটাও হুম, হুম। কিন্তু না। এটা একটা মানে এটাও একটা ইস্যু। তো হ্যাঁ তাইলে আপনার পার্সোনাল নাম্বার বা আপনার সাথে আগে কথা বলা হয়। যেটা বলছেন না জি, কর্পোরেট লেভেলে, তো এটা অনেক বড় ব্যাপার ভাই। আমি তো ছোট মানুষ, মাত্র মানে শুরু নো করছি প্রবলেম, আমি। আমরা আমরা বেসিক কনভারসেশন করতেই পারি চাইলে, এটা এমন কিছু না। ঠিক আছে? নাম্বার দেওয়া আছে, এরপর মেসেজে দেওয়া আছে, হ্যাঁ, আবারও দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। নাম্বারে আপনি কল দিতে পারেন যে কোনো সময়, কি মানে অফিস তাহলে চলাকালীন আমি একটু মানে আমার আসলে করণীয়টা কি, হোয়াট নেক্সট, এই জায়গাটা জাস্ট আমি আপনার সাথে প্রাইমারি আলাপ করার জন্য আপনার নাম্বারটা আমি আচ্ছা, পাইলে আমি আপনার সাথে জি আমি একটু ফোনে কথা বলে বিস্তারিত বলে নিব আর কি। এখন এই আচ্ছা, প্রোগ্রামের ভিতরে সবার সময় নষ্ট করে জি না এ করি। তাহলে ঠিক আমি আছে। আপনাকে আপনার নাম্বারটা আমি পার্সোনালি আপনাকে তো ওই যে ইয়াতে তো পাওয়া যাবে না? হ্যাঁ, ইনকল মেসেজ কি আপনি দেখতে পাচ্ছেন? ওখানে ইনকল মেসেজ বলে একটা অপশন আছে নিচের দিকে, হ্যাঁ, গুগল মিটিং আচ্ছা। কিন্তু। হ্যাঁ, ইনকল মেসেজে দিয়ে রাখলে আমি এখান থেকে নিয়ে জি পরে জি, আমি আপনার সাথে আমি নাম্বার প্রাইভেট। দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আমি অলরেডি নাম্বারটা কপি করে পেস্ট করে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে নাম্বার, আবার দিয়েও দিচ্ছে, আমি দেখেন নাম্বার দিয়েছি আর কি, অলরেডি পিন করাও আছে, আপনি একটু দেখে নেবেন আচ্ছা, তাহলেই হবে। আমি মোবাইলে দেখতেছি তো বাইরে বিষয় তো, আমি দেখে নিবো, পরে তো দেখা যাবে, দেখার সুযোগ না, আছে পরে পরে। দেখা যাবে না, আপনি চাইলে তুলে নিতে পারেন যদি আপনি এটা না বুঝেন আর কি, সেই ক্ষেত্রে দেখা যায় আর কি। ও তো আচ্ছা। এটা ক্লাস শেষ করে দিলে কিন্তু এটা হারাই যাবে আর কি। তো আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তাহলে তাহলে কি আমাকে একটু মানে এরপরে হোয়াটসঅ্যাপে বা নক দেওয়া যায়, এই করা যায়, পাঠানো যায়? আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন কিনা সেটাও একটা মানে কমপ্লিকেটেড ব্যাপার আর কি। আপনি কি আমাদের কমিউনিটিতে আছেন, মানে আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপে আছেন? গ্রুপে তো আছি মনে হয়, থাকার কথা তো হয় না। আচ্ছা, আপনার প্রথম নাম্বারটা থেকে বলুন। 01 01718 01
এই নাম্বারটা একটু নোট করে নেন তো। 01718 36 36 19 19 31। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা হচ্ছে ভাইজান নোট সাহেব, করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুম। পরে আমরা তাহলে কথা বলে নেব। জি ইনশাল্লাহ ঠিক আছে। কল করলে খুশি হবো, আশা করি। শুভ ভাই, হ্যাঁ জি, থ্যাংক ইউ আসান ভাই। আচ্ছা শুভ ভাই বলেন, আমাদের শেষ পার্টিসিপেন্ট, প্রশ্ন থাকলে বলেন শুভ ভাই। আপনি আনমিউট করেন ভাই, এর আগেও তো আপনাকে ডাকছি কিন্তু আপনি তো আনমিউট করেন না। শুনতে পাচ্ছেন মেয়ে দেখছেন শুভ ভাই? আসসালামু আলাইকুম ভাই, শুনতে পারছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভালো আছেন? জি ভালো আছি ভাই, ভালো। ভাই আমার ছোট করে 2টা প্রশ্ন ছিল, একাধিক। হ্যাঁ। চেষ্টা করবেন একটু উত্তর দেওয়ার জন্য। নাম্বার 1 ছিল ল্যান্ডিং পেজ বিষয় আর কি, যে একটি ওয়েবসাইটের এগেইনস্টে কি মানে আরেকটি সেম ডোমেইনে কি আরেকটি পেজ মানে ল্যান্ডিং পেজ ওপেন করা যায়, এটা যায়। জানার প্রশ্ন। আর দ্বিতীয় হলো সোর্সিং এর বিষয়টা। আমি বর্তমানে কিশোরগঞ্জ আছি, ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এরকম আর কি। তো আমার ক্ষেত্রে আমি সোর্সিং এর জন্য আমার ঢাকা যেতে হবে, বা এই হ্যান্ডেল গুলো আমি কিভাবে একটু সাহায্য পেতে পারি আর কি, মানে গাইড পেতে পারি। আর আচ্ছা, বাকি আরেকটা প্রশ্ন আছে, এটা আমি চেষ্টা করবো আমি আপনাদের রাজশাহীতে যাওয়ার জন্য একদিন ঘুরে আসবো, প্লাস জি। কিছু কথাবার্তা বা কাজ নিয়ে আসবো আর কি। ঠিক আছে, ঠিক আছে শুভ ভাই। প্রথম কথা হচ্ছে যে আমি আপনার শেষের কথাটা বলি, যে সোর্সিং এর ব্যাপারটা আপনাকে প্রথমে একটু ফিল্ড ওয়ার্ক করতে হবে। আপনি কি ধরনের প্রোডাক্ট সোর্স করতে চাচ্ছেন সেটা আগে আপনি রাতের দিকে একটু ইউটিউব ঘাটাঘাটি করলেন, পাইকারি কে দিচ্ছে একটু মানে ঘাটাঘাটি একটু অনলাইনে সার্চ করে তার নাম ঠিকানাগুলো আপনি আগে থেকে লিখে নিলেন। নেওয়ার পর আপনাকে অবশ্যই যারা বিজনেস শুরুতে যারা আছেন তারা অবশ্যই মানে ফিল্ড ওয়ার্ক না করলে আপনার এই পরিশ্রমটা, আপনার পরিশ্রম অন্য কেউ করে দিবে না। মানে আপনি একটা যারা হোলসেল করছে তাদের নিজস্ব কারখানায় গিয়ে মানে ফার্স্ট হ্যান্ড কিনা সেটা নিশ্চিত করতে হবে আপনাকে। কারণ এমনও আছে যে আপনি 3 হাত ঘুরে মালটা পাচ্ছেন, এরকমও তো হতে পারে। তো যারা একটু চালাক চতুর তারা ফিল্ড ওয়ার্ক করে আগে একটা জায়গাতে যায়, যাওয়ার পর দেখতেছে না এরা ফার্স্ট হ্যান্ড না, এরাও সোর্স করে নিয়ে আসতেছে। এখন ওখান থেকে আপনাকে বের হয়ে জায়গাতে যাইতে হবে যে এটা কোথায় থেকে উৎপাদন হচ্ছে। সরাসরি উৎপাদন যিনি করেন তার কাছে যদি আপনি যাইতে পারেন তাহলে আপনার খরচটা কমে যাবে। কারণ একজন সোর্সার মানে যিনি সোর্স করবেন তার একমাত্র উদ্দেশ্য থাকা উচিত যেন সব থেকে মিনিমাম প্রাইসে প্রোডাক্টটা পাওয়া। আর এটা কখনোই পরিশ্রমের বিকল্প নাই, মানে আপনি পরিশ্রম ছাড়া এটা করতে পারবেন না। যেমন আমাদের এলাকাতে আম নেওয়ার জন্য ঢাকা থেকে অনেক মানুষ এসে এখানে থাকে, মানে মাসব্যাপী থেকে আম বাগানে যায়, নির্বাচন করে যে কোন বাগানের আম নিবে, তারপরে সেটা প্যাকেজিং এ থাকার পর সব প্যাকেট করে তারপর ঢাকাতে পাঠায়। এদেরকে আমরা বলি ব্যাপারী। এই ব্যাপারী হতে হবে প্রথমে। এই ব্যাপারী না হলে আপনি কিন্তু প্রোডাক্ট সোর্সিং ভালোভাবে করতে পারবেন না। এবার ল্যান্ডিং পেজের সাথে একই ডোমিনে কিংবা সাবডোমিনে একাধিক ল্যান্ডিং পেজ করতে পারবেন কিনা এটার প্রশ্ন করেছিলেন। এটার উত্তর হচ্ছে হ্যাঁ করতে পারবেন। আপনি একই ল্যান্ডিং পেজে আপনি ফানেল আলাদা আলাদা করতে পারবেন। মানে একটা ল্যান্ডিং পেজে মানে একটা ডোমিনে একাধিক কিংবা একটা সাবডোমেন আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা সাইদ খান ভাই বলেন। ধন্যবাদ ভাই। জি আসসালামু আলাইকুম, মোস্তাফিজুর ভাই কেমন আছেন? ভাই ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি যে ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছিলাম একটা ফেসবুক পেজের ব্যাপারে। আমরা অনলাইনে কিছু কিছু ফেসবুক পেজ দেখি যে পেজগুলোতে 1 লক্ষ 1.5 লক্ষ ফলোয়ার আছে, কিন্তু তারা যে পোস্ট গুলো করে ফেসবুক পেজ এবং ভিডিও গুলো ছাড়ে সেই ভিডিও গুলোতে দেখা যায় যে 5টা 10টা মাত্র 20টা লাইক করছে। তার মানে নিশ্চিত বোঝা যাচ্ছে যে তাদের যে ফেসবুক পেজের যে ফলোয়ার গুলো এই ফলোয়ার গুলো নিশ্চয়ই ফেক। এই যে তারা ফেক ফলোয়ার গুলো নিল, এই ফেক ফলোয়ারের জন্য তাদের ফেসবুক পেজে কোনো ক্ষতি হয় কিনা বা আইডিতে কোনো ক্ষতি হয় কিনা এই ব্যাপারে একটু ক্লিয়ার করবেন। আচ্ছা সাইদ ভাই, আগে বুঝতে হবে যে ফেক ফলোয়ার বলতে আমরা কি বুঝি। ফেক ফলোয়ার বলতে এটা বুঝি, ফেক ফলোয়ার না আসলে এটা হচ্ছে ইররিলেভেন্ট ফলোয়ার। ইররিলেভেন্ট ফলোয়ার মানে হচ্ছে যে তার আইডিটা এরকম যে সে আইডিটা খুলছে এই জন্য যে এক্সচেঞ্জ করার জন্য। ধরেন বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যে যেখানে পয়েন্ট আর্ন করা যায়, যে জায়গায় সফটওয়্যার ভিতরে আপনার আইডি মানে পেজের ইয়েটা ঢুকাই দিলে কম খরচে পাওয়া যায়। আবার অনেকেই ওই যে লিখে যে আজহারিকে যারা ভালোবাসেন তারা লাইক দেন, কিংবা হজ যারা করতে চান তারা লাইক দেন, এরকম টাইপের ইররিলেভেন্ট যারা অ্যাকচুয়ালি ইউজার আছে ফেসবুকে তারা ওই পেজে লাইকটা দেয়। এভাবে তারা রেপুটেশন বাড়ানোর জন্য 1 লাখ 2 লাখ দেখায় যে আমাদের রেপুটেশন আছে, আমাদের 1 লাখ ফলোয়ার আছে। কিন্তু প্রবলেম হলো যে তারা এঙ্গেজ করার জন্য কাস্টমার কিংবা যারা পিপল যারা অ্যাকচুয়ালি যারা ফেক ফলোয়ার হিসাবে ফলো করে তারাও তো হিউম্যান, তাই না? তারা তো মানুষ। আগে হতো যে সফটওয়্যার দিয়ে জেনারেট করা যেত, লাইক জেনারেট করে বাড়ানো যেত, এখন আর ওই সিস্টেম নাই।
যে তার আমি মানে বট ফলোয়ারের কথা বলছিলাম, যে হ্যাঁ, যারা বট ফলোয়ার নেয় আর কি। না বট ফলোয়ার বলতে এখন আর কিছু নাই ভাই, বট ফলোয়ার নাই। একটা আইডি তাকে লাইক দিছে, সেই আইডিটা হতে পারে সে ভুয়া আইডি তৈরি করছে। তবে এখন জি জি ফেসবুক 2017-র পর থেকে খুব জোরে সোরে অভিযানে নামছে যে ভুয়া আইডি যেগুলো আছে, যাদের আইডেন্টিটি ভালো নাই কিংবা ভুং ভাং আইডি তৈরি করছে, তাদের সাসপেন্ড করে আর কি। তো সেই ক্ষেত্রে এখন আর এই বট ফলোয়ার বলে কিছু নাই, এখন রিয়েল ফলোয়ারে আছে, কিন্তু এটাকে আমরা বলছি ইরিলিভেন্ট ফলোয়ার, মানে রিলেভেন্ট না, ওই পেজের সাথে যায় না এরকম ফলোয়ার আছে, সেজন্য ওরা লাইক টাইক করে না কিংবা ওরা আপডেটও থাকে না, মানে ওই একবার লাইক দিচ্ছে তারপর আর লগ ইন করে না, ব্যাপারটা এরকম আর কি। তো সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি 1 লাখ ফলোয়ার কিংবা 10,000 20,000 ফলোয়ার আপনি ইরিলেভেন্ট ফলোয়ার নিয়েছেন, রেপুটেশন বিল্ড আপ করছেন, ব্যাপারটার কারণে আপনার পেজের কোনো ক্ষতি হবে না যদি আপনি স্পেসিফিক ট্রাস্টেড কোনো সেলারের কাছে, যেটাকে আমরা র্যান্ডম ফলোয়ার বলি। ধরেন গোটা বাংলাদেশ ব্যাপী আমরা ক্যাম্পেইন রান করলাম, $20 আপনার মোটামুটি 20 থেকে 30,000 ফলোয়ার চলে আসলো, এটা র্যান্ডম ফলোয়ার আসছে। এইভাবে জি কিন্তু জি ফলোয়ার ঢোকানো যায়, এটাতে কোনো ক্ষতি নাই। কিন্তু যদি আপনি এক্সচেঞ্জের ভিতরে দেন, আপনার সফটওয়্যারের ভিতরে দেন, যেটা আপনার এক্সচেঞ্জ পয়েন্টের মাধ্যমে এক্সচেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার স্প্যামিং হবে। আর স্প্যামিং যেহেতু আপনি টাকা ফেসবুকে না দিয়ে ফলোয়ারটা ঢোকালেন এবং প্রত্যেক মিনিটে 10টা 15টা করে ফলোয়ার যখন ঢুকতে শুরু করবে, তখন ফেসবুক বুঝে যাবে যে আপনি স্প্যামিং করতেছেন। আর স্প্যামিং যখনই ধরতে পারবে তখন আপনার পেজ সাসপেন্ড করবে আর কি। বিষয়টা কি বুঝতে পারছেন ভাই? জি জি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাদের সবাইকেই ধন্যবাদ। শেষ পর্যন্ত এখনো 20 জনের মতো আমাদের সাথে লেগে আছেন, ক্লাস ভালো লাগছে নিশ্চয়ই, সেই জন্য হয়তোবা আপনারা আমাদের সাথে আছেন। আরো খুশি হব যদি আপনারা আমাদের সাথে সার্ভিস কেন্দ্রিক কোনো মানে সুবিধায় আপনারা আসেন। আমরা অবশ্যই ডিজিটাল কেন্দ্রিক সার্ভিস দিচ্ছি, আমাদের সার্ভিসগুলো গ্রহণ করেন, দেখেন যে আমরা আসলে কিভাবে কাজ করছি, তাহলে আশা করছি আপনার যে ডিজিটাল যাত্রাটা সেটা আরো সহজ হবে। কাফি ভাই মনে হয় হাত তুললেন, একবার কিছু বলতেন কাফি ভাই? হ্যাঁ কাফি ভাই, ভাইয়া টাকা দিয়ে ফলোয়ার কিনে কি ক্ষতি হয় ভাইয়া। না? না না, ক্ষতি কিসের? কাফি ভাই, এখানে আমি প্রশ্ন পেয়েছি, টাকা দিয়ে ফলোয়ার হ্যাঁ কিভাবে নিচ্ছেন, এটা হচ্ছে জরুরি ব্যাপার, মানে জানার বিষয় আছে যে আপনি ফলোয়ারটা ওই ব্যক্তি কিভাবে দিচ্ছে। আপনার পেজের অ্যাক্সেস নিল না, কিচ্ছু নিল না, খালি পেজের আইডিটা নিল, মানে লিঙ্কটা নিল, নিয়ে ফলোয়ার ঢোকাতে শুরু করছে, তাহলে বুঝতে হবে যে এটা ঝামেলা আছে। আপনার পেজে যখন বুস্ট করা হবে ফলোয়ার নেওয়ার জন্য, তখন আপনি নিজেও দেখতে পারবেন যে আপনার পেজে এত ডলার বুস্ট করা হয়েছে, এত হাজার ফলোয়ার আসছে। যদি কোনোভাবে সেটা ইরিলেভেন্ট ফলোয়ারও হয়, তাও পেজের কোনো ক্ষতি হবে না। আর যদি মানে আপনি টাকা খরচ করে দিয়েছেন তাকে টাকা, কিন্তু সে সফটওয়্যার দিয়ে আপনাকে ফলোয়ার ঢোকাইছে, তাহলে পেজের ক্ষতি হতে পারে। ব্যাপারটা খুবই সিম্পল আর কি, আশা করি বুঝতে পেরেছেন। ভাই, ওই যে ফলোয়ার কেনা হয়ে গেছে টাকা দিয়ে, এখন কি উপায়? হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আপনি সবসময় যেটা করবেন যে পেজটাকে আপনি সবসময় আপডেট করার চেষ্টা করবেন। আপনি অনেকেই আছে ফলোয়ার নিয়ে বসে আছেন, আপনি রেগুলার সবসময় কন্টেন্ট দিচ্ছেন কিনা, রেগুলার আপনি আপডেট করছেন কিনা, এটা খুবই জরুরি। এটা যদি আপনি না করেন তাহলে এই সমস্ত ফলোয়ার দিয়ে কোনো কাজ নাই। আর যেহেতু ফলোয়ার নিয়ে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এখন আপনি আপনার পেজটা রেগুলার মেনটেন করেন আর কি, তাহলেই হবে। ওকে ফাইন। সো আজকে আর প্রশ্ন উত্তর দিচ্ছি না। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমি ছিলাম উদ্যোক্তায়ন থেকে, এবং আপনারা দেখছিলেন যে আমাদের যে ধারাবাহিক আয়োজন, সেই আয়োজনের দ্বিতীয় পর্ব নিজেই শিখি ওয়েবসাইট তৈরি। এবং আমরা আগামী পর্বে ওয়েবসাইটের যে বিষয়গুলো, আমরা যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টের যে সমস্ত বিষয়গুলো আজকে দেখাইনি সেগুলো আমরা দেখাবো, এবং আমরা একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট কিভাবে শুরু থেকে শুরু করতে হয় সে বিষয়টা আমরা আগামী পর্ব থেকে শুরু করব। ডোমেইন কিভাবে কিনতে হয়, হোস্টিং কিভাবে কিনতে হয়, এই বিষয়গুলো দিয়ে শুরু করব, যাতে করে আপনারা একটা ধারণা পান যে এইভাবে কাজটা হয়। তাহলে আপনারা নিজেরা যেমন সচেতন হবেন, ঠিক তেমনি পরবর্তী পদক্ষেপ আপনাদের সহজ হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। সার্ভিস যদি নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর তাছাড়া অবশ্যই দোয়ার দরখাস্ত রইল, আপনারা মন খুলে দোয়া করবেন যে মানুষটা আপনাদের সুবিধার জন্য কষ্ট করছে, তার যেন একটু অন্ততপক্ষে সে সুস্থ থাকতে পারে, এইটুকু দোয়ার আর্জি রইল। আপনারা দোয়া করবেন আমার জন্য, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। এবং আপনারা সবাই ভালো থাকবেন, এবং চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমি কালো বলে, দাঁত উঁচা বলে আমাকে মানে অবহেলা করবেন না। আমিও খুব ভালো একজন বন্ধু, আমার খুব বন্ধুর প্রয়োজন। আপনারা আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আগ্রহী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।